আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নিশানস টিচিং হোমের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ক্লাসে। হোপ এভরিওয়ান গ্রেট টুডে। যতগুলা গ্রামাটিক্যাল টপিক আছে ক্লাস 6 থেকে শুরু করে 9-10 ইন্টারমিডিয়েট, অথবা যারা বিভিন্ন ডিপার্টমেন্টে যারা ইংরেজি কম্পালসারি 100-এর পরীক্ষা দিবেন সেকেন্ড ইয়ারে, তাদের জন্য যে গ্রামাটিক্যাল টপিকটা সবথেকে বেশি জরুরি, সবথেকে বেশি জানতে হয়, এবং যে টপিকটা পুরো গ্রামাটিক্যাল জগতে 70% বা 60% জায়গা দখল করে আছে, সেই গ্রামাটিক্যাল টপিকের নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। সবথেকে গ্রামাটিক্যাল টপিকের যেখানে রুলস সবথেকে বেশি বা নিয়মকানুন সবথেকে যে টপিকে বেশি, সেই টপিকটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। সুতরাং এই রাইট ফর্ম ভার্বস নিয়ে ধারাবাহিকভাবে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। ওকে, আগে আসুন বোঝার চেষ্টা করি রাইট ফর্ম অফ ভার্বস এই লাইনটি দ্বারা আমরা কি বুঝি। দেখেন, এখানে বলছে রাইট। রাইট শব্দটা হচ্ছে সঠিক, আমরা লিখতে পারি সঠিক। ফর্ম মানে হচ্ছে রূপ বা গঠন, আর অফ ভার্বস মানে হচ্ছে ক্রিয়ার। ওকে, দেখেন রাইট ফর্ম অফ ভার্বস এর বাংলা অর্থ হচ্ছে ক্রিয়ার সঠিক রূপ বা গঠন। এখন এই কথা শুনে, ক্রিয়ার সঠিক গঠন বা রূপ, এ কথা শুনে অনেক স্টুডেন্টের প্রশ্ন আসতে পারে, আচ্ছা স্যার, ভার্ব বা ক্রিয়ার কয় ধরনের রূপ বা গঠন থাকতে পারে? আচ্ছা ওকে, দেখেন একটা ভার্বের কয় ধরনের রূপ থাকতে পারে আমি যদি স্টুডেন্টকে প্রশ্ন করি তাহলে অনেক উত্তর দিতে পারবে। যারা জানে না তারা জেনে নেন। মনে করেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মও বলা হয়, থাকতে পারে ভার্বের ফার্স্ট ফর্ম, থাকতে পারে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আমি V1 দিলাম, B2 দিলাম, B3 দিলাম। V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর B2 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, আর V3 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। অথবা থাকতে পারে ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম, অথবা থাকতে পারে ভার্ব প্লাস এস বাই এস, এই ধরনের থাকতে পারে। ক্লাস 9-10-এ যে সমস্ত রাইট ফর্ম ভার্বসগুলো আছে, ওখানে 10টা শব্দ দেওয়া থাকে উপরে বক্সে, ওখান থেকে জায়গা মতো অর্থ অনুসারে ভার্বটা তো আপনাকে বসাতে হবে। এখন ওই ভার্বটা আপনি যে ব্র্যাকেটে বা কোনো একটা সেন্টেন্সে আপনি যে ভার্বটা বসাবেন, ওটা কি প্রেজেন্ট ফর্ম বসাবেন, নাকি ফার্স্ট ফর্ম বসাবেন, নাকি ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাবেন, নাকি ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন, নাকি ভার্বের সাথে এস বাই এস যুক্ত করবেন, এই কোনটা বসবে গ্যাপের মধ্যে সেটা জানার জন্য আপনাকে হিউজ পরিমাণে রুলস বা টেকনিক আপনাকে জানতে হবে। যদি আপনি জানেন তাহলে আপনার জন্য রাইট ফর্ম ভার্বস অ্যান্সার করাটা আপনার জন্য খুবই সহজ। যেমন কোনো একটা ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম হিসাব করি, যেমন গো, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এটার ফার্স্ট ফর্ম যদি হয় ওয়েন্ট, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। এটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে গন, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এটার সাথে যদি এই প্রেজেন্ট ফর্ম, এটার সাথে যদি আইএনজি যুক্ত হয় তাহলে হবে গোয়িং, এটা হচ্ছে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম। আর ভার্বের সাথে যদি এস বাই এস যুক্ত হয় তাহলে এটা হবে গোস, এটা হচ্ছে ভার্বের সাথে ইএস যুক্ত ফর্ম। তার মানে গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোস, এগুলোই হচ্ছে এই গু শব্দটার বিভিন্ন রূপ, অথবা এই গু ভার্বের বিভিন্ন রূপ। আমরা এখন থেকে এই রাইট ফর্ম ভার্বসের প্রত্যেকটা রুলস ধরে ধরে টেকনিক্যালি এবং গোছানোভাবে করার চেষ্টা করব। প্রত্যেকটা ভিডিও ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন। রুলস নাম্বার 1 দেখেন, 1 নম্বর রুলস এখানে বলা হয়েছে বাক্যের সাবজেক্ট, একটু ভালো করে দেখেন, বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, যদি কোনো বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে, শর্ত কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে এবং বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হতে হবে। যদি বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। কথা ক্লিয়ার? এখন আপনাকে জানতে হবে সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, একটা বাক্যের মধ্যে যিনি কর্তা আছে উনি, বা যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় উনি হচ্ছে সাবজেক্ট। থার্ড পারসন সিঙ্গুলার, এখন থার্ড পারসন মানে কি? পার্সন মানে কি? আগে পার্সন জানতে হবে। পার্সন হচ্ছে যে বাক্যে যে ক্রিয়ার কাজ সম্পন্ন করে তাকে পার্সন। মনে করেন একটা বাক্যের মধ্যে কাজটি যে করে তাকে পার্সন বলে। আর এই পার্সন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পৃথিবীতে ফার্স্ট পার্সন হচ্ছে 8টা, সেকেন্ড পার্সন হচ্ছে 3টা। এই 8টা এবং 3টা টোটাল 11টা ছাড়া বা 11টা পার্সন ছাড়া বাকি যতগুলো পার্সন আছে সবগুলো হচ্ছে থার্ড পার্সন। যেমন ফার্স্ট পার্সন আছে পৃথিবীতে 8টা, আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। ইউ, ইউর, ইউরস,
এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন, এগুলো ছাড়া বাকি যতগুলো পার্সন আছে সবগুলোই হচ্ছে থার্ড পার্সন। এখন আবার থার্ড পার্সনের মধ্যে সিঙ্গুলার এবং প্লুরাল এই দুইটা ভাগে বিভক্ত। আপনাকে দেখতে হবে সিঙ্গুলার, যেমন হি, এই হি এটা ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের মধ্যে নেই, তার মানে থার্ড পার্সন। আর থার্ড পার্সন বলে কাকে জানেন? যে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ছাড়া বাকি সকল পার্সনকে থার্ড পার্সন বলা হয়। ফার্স্ট পার্সন যে বা যাদের সম্পর্কে কথা বলে তাকে কিন্তু থার্ড পার্সন বলা হয়। যেমন হি বা সে, এটা থার্ড পার্সন। আর এখানে হি মানে কাকে? একজনকে বোঝাচ্ছে, সুতরাং এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর বাক্যের সাবজেক্ট যদি এরকম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস, এখানে ফ্লে আছে, এই ফ্লে ভার্ব এটার সাথে PLAYS, এই এস যুক্ত হয়েছে, জাস্ট এতটুকু, তার মানে হবে প্লেস। এরপরে করিম, মানুষ হচ্ছে একজন, করিম টু স্কুল, তার মানে এখানে ভার্ব আছে গো, তাহলে গুয়ের সাথে যদি আমি, যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে ইয়েস, গো থাকলে AS, গোস, তার মানে এখানে হবে করিম গোস টু স্কুল। ওকে, এরপরে দ্বিতীয় নাম্বার রুলস, চিরন্তন সত্য বাক্য, এটাকে ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ। অভ্যাসগত ও নিয়মিত কাজ, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এগুলা তার মানে চিরন্তন সত্য বাক্য আর অভ্যাসগত বা নিয়মিত কাজ সর্বদা সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে একটা জাতীয় রুলস হচ্ছে যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এ যোগ হয়, যদি সাবজেক্ট বহুবচন হয় তাহলে এস বাই এ যোগ হবে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। ওকে, দেখেন দ্য সান, সূর্য, রাইস উঠে বা উদিত হয়, ইন দ্য ইস্ট, পূর্ব দিকে। সূর্য যে পূর্ব দিকে উদিত হয় সেটা আপনিও জানেন, ছোট বাচ্চারাও জানে, বৃদ্ধরাও জানে, তার মানে এটা চিরন্তন সত্য বাক্য, সবাই জানে, এটা ব্যতিক্রম হবেও না। আচ্ছা দেখেন, দ্য সান, সূর্য, সূর্য কয়টি? অবশ্যই একটি, তার মানে সিঙ্গুলার, আর তাও থার্ড পার্সন। এরকম থার্ড পার্সন সিঙ্গুলার যদি সাবজেক্ট হিসেবে বসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস, এখানে হবে রাইজেস, RISES, ক্লিয়ার? এখানে জাস্ট এস একটা যোগ করলে হয়ে যাবে। এরপর দেখেন হি গেট আপ আর্লি, সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, এখন বিছানা ত্যাগ করে। এখন হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে গেট আপ আর্লি, সকাল সকাল ঘুম থেকে উঠে। এখন ঘুম থেকে যে উঠে এটা অভ্যাসগত কাজ, তাহলে সেক্ষেত্রেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্বের সাথে এস বাই এস, তাহলে এখানে গেটস, GETS, গেটস হয়ে গেছে, তার মানে হি গেটস আপ আর্লি। ওকে, রুলস নাম্বার 3, বাক্যে অলওয়েজ, ইউজুয়ালি, জেনারেলি, ডেইলি, এভরিডে, নর্মালি, অফেন, সামটাইমস, রেগুলারলি ও অকেশনালি, এই শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে, আবার বলতেছি, অলওয়েজ, ইউজুয়ালি, জেনারেলি, ডেইলি, এভরিডে, নর্মালি, অফেন, সামটাইমস, রেগুলারলি ও অকেশনালি, এই সমস্ত শব্দ যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে ওই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা একটা জাতীয় রুলস হিসেবে চিনি, সেটা হচ্ছে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তাহলে ভার্বের সাথে এস বাই এ যুক্ত হবে, আর যদি সাবজেক্ট বহুবচন হয় তাহলে ভার্বের কোনো পরিবর্তন হবে না, বেস ফ্রম যেরকম আছে সেরকম বসে যাবে। যেমন দ্য ভিজিট দ্য পার্ক ডেলি, এখানে ডেলি শব্দটা আছে কিনা? অবশ্যই আছে। এই ডেলি শব্দটা থাকার কারণে তাহলে এটা বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে জাতীয় রুলস সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস, কিন্তু যদি বহুবচন হয় যেমন দে, তারা, তাহলে বহুবচন হলে এখানে এটার কোনো পরিবর্তন হবে না, ভিজিট বসে যাবে। ওকে, তার মানে দ্য ভিজিট দ্য পার্ক ডেইলি। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন 4 নাম্বার রুলস, এখানে বলা হয়েছে বাক্যে সাধারণত নাও, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, অ্যাট প্রেজেন্ট, প্রেজেন্টলি ও ইনক্রিজিংলি, অথবা এ ধরনের আরও কতগুলো শব্দ আছে যেগুলো সবথেকে বেশি ব্যবহার করা হয় সেগুলোই দিলাম, আরও অনেক শব্দ আছে। আবার বলতেছি, কোনো বাক্যের মধ্যে যদি আপনি নাও, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, অ্যাট প্রেজেন্ট, প্রেজেন্টলি অথবা ইনক্রিজিংলি এগুলো যদি দেখেন, অথবা বাক্যের কাজটি বর্তমানে চলতেছে, এই যে চলমান কন্টিনিউয়াস, আর বাক্যের কাজটি যদি বর্তমানে চলতেছে এরকম বোঝায়, তাহলে ওই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন আমরা জানি
যে সাবজেক্ট থাকবে, অ্যামিজার থাকবে, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। আর আমরা 12টা টেন্সের গঠন প্রণালী যখন শিখেছি, আমার ভিডিও আছে ইউটিউবে দেওয়া, ফেসবুক পেজেও আছে, টেন্সের গঠন মনে রাখার শর্টকাট টেকনিক। ওখানে বলা হয়েছে, বা আমি স্টুডেন্টকে বলি, যেখানে কন্টিনিউয়াস নামটি থাকবে সেখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। ওকে, 6টা জায়গায় কন্টিনিউয়াস নামটি আছে। একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 6টা জায়গায় ভার্বের সাথে আইএনজি যুক্ত, আর 3টে জায়গায় শুধু পারফেক্ট। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আরেকটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আরেকটা হচ্ছে ফিউচার পারফেক্ট। এই 3টে জায়গায় শুধু পারফেক্ট নাম আছে, এই 3টি জায়গায় ভার্বের বি3 হবে। ওকে, এবার রুলসে আসি। আপনাকে বলছে এই ধরনের শব্দগুলো যদি আপনি দেখেন অথবা বাক্যের কাজটি বর্তমানে চলতেছে এরকম যদি বোঝায়, তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এখানে উদাহরণ দেখেন, হি ভার্ব আছে ওয়াচ, টিভি নাও। এই নাও শব্দটা, সে টিভি দেখতেছে, এখনও দেখতেছে, নাও এখন, এই যে চলমান, এখনও দেখতেছে। তার মানে এই নাও থাকার কারণে আমি বলতে পারি বাক্যটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আসবে এম, ইস, আর, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি। এখন হি এর জন্য ইস হবে নাকি এম হবে নাকি আর হবে? অবশ্যই এখানে হি এর পরে হবে ইস। এই ইস আনলাম, হি এর জন্য ইস, এম ইজ আর থেকে, তারপরে ভার্বের সাথে আইএনজি, ওয়াচ, এখানে ওয়াচ, WATCHING, জাস্ট আইএনজি যোগ করে দিলে হবে। তার মানে বাক্যটা হবে হি ইজ ওয়াচিং টিভি নাও। আপনাকে উত্তরটা লিখতে হবে ইজ ওয়াচিং। ওকে, এরপরে দেখেন দে, এখানে ভার্ব হচ্ছে প্লে, এরপর হচ্ছে ফুটবল। অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে দে প্লে ফুটবল, এই মুহূর্তে তারা খেলা করতেছে। আচ্ছা দেখেন, এখন এই যে বাক্যের মধ্যে যে অ্যাট দিস মোমেন্ট আছে, এই অ্যাট দিস মোমেন্ট এটা থাকার কারণে বাক্যটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা একটু আগে বলেছি যে এমইস আর আসবে, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তার মানে যদি সাবজেক্ট বহুবচন হয় তাহলে আর হবে আর, তার মানে দে আর, তারপর প্লেয়ের সাথে আইএনজি, PLAY ING, দে আর প্লেয়িং। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা দেখেন 5 নাম্বার রুলস। 5 নাম্বার রুলসে বলা হয়েছে বাক্যে অতীতকাল বোঝায়, বাক্যে অতীতকাল বোঝায় এরকম শব্দ, যেমন লাস্ট ইয়ার গত বছর, লাস্ট মান্থ গত মাস, ইয়েস্টারডে গতকাল, এগু আগে, লং এগু অনেক সময় আগে, ওয়ান্স একদা, ওয়ান্স আপন এ টাইম একদা এক সময়, 1971 অতীতকালের যে কোনো সাল। এক কথায় অতীতকাল বোঝায় এরকম শব্দ। এখানে তো যেগুলা ব্যবহার সবথেকে বেশি সেগুলাই দিয়েছি, এগুলো ছাড়া অতীতকাল বোঝায় যে শব্দ এরকম আরও অনেক আছে, থাকতে পারে, সমস্যা নেই। আবার বলতেছি অতীতকাল বোঝায় এরকম যদি কোনো শব্দ, যেমন লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, ইয়েস্টারডে, এগো, লং এগো, ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, অতীতকালের যে কোনো সাল, এগুলা যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে প্রদত্ত বাক্যটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা যে গঠনটা জানি সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, তারপর অবজেক্ট। তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। তার মানে এই ধরনের শব্দগুলো যদি আমরা কোনো বাক্যের মধ্যে দেখি তাহলে ভার্বের পাস্ট ফর্ম করে দিলেই হয়ে যাবে। যেমন দেখেন উদাহরণ, শি রিচ মানে পৌঁছানো ঢাকা ইয়েস্টারডে, সে গতকাল ঢাকায় পৌঁছেছে। এখানে ইয়েস্টারডে গতকাল, সে গতকাল ঢাকা পৌঁছে গিয়েছে, গতকাল পৌঁছে গিয়েছে। আচ্ছা দেখেন এই ইয়েস্টারডে থাকার কারণে আমি বলেছি যদি কোনো বাক্যে এই ধরনের শব্দ, যেমন ইয়েস্টারডে এখানে আছে, এই ধরনের শব্দগুলো যদি থাকে তাহলে বাক্যটি হবে পাস্ট ইনডিফিনিট। এখানে রিচ যেটা আছে ওটার V2 করে দিলে হবে, RESCH লাস্টে ED, রিস্ট। উত্তর শেষ। আচ্ছা এরপরটা দেখেন, উই গেইন আমরা অর্জন করেছি, ফ্রিডম স্বাধীনতা, আমরা স্বাধীনতা অর্জন করেছি ইন 1971 1971 সালে। আমি এখানে বলেছি অতীতকাল বোঝায় এরকম যদি কোনো সাল কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে প্রদত্ত বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। যেমন দেখেন উই গেইন আমরা লাভ করেছি বা অর্জন করেছি, এখন করি নাই, করেছিলাম যে 1971 সালে, সে কারণে এই ইন 1971 এটা থাকার কারণে এটা হবে পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে গেইনড এই লাস্টে ইডি যোগ করলে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন।
6 নম্বর রুলস, এখানে বলা হয়েছে বাক্যে অ্যাট দিস টাইম অথবা অ্যাট দিস মোমেন্ট অথবা দেন থাকলে, ভালো করে দেখেন, আমরা এর আগের একটা রুলসে সম্ভবত 4 নম্বর রুলসে পড়েছিলাম অ্যাট দিস টাইম অ্যাট দিস মোমেন্ট। যদি কোনো বাক্যের মধ্যে যদি অ্যাট দিস টাইম অথবা অ্যাট দিস মোমেন্ট থাকে, দিস থাকলে, এই দ্যাটের জায়গায় দিস থাকলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি অ্যাট দ্যাট টাইম অথবা অ্যাট দ্যাট মোমেন্ট থাকে, দিসের জায়গায় যদি দ্যাট থাকে, ওটা হবে পাস্ট কন্টিনিউয়াস। দিস থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যদি দ্যাট থাকে তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস। সেমভাবে আমি আবার বলতেছি, যদি কোনো বাক্যের মধ্যে যদি অ্যাট দিস টাইম অথবা অ্যাট দিস মোমেন্ট অথবা দেন থাকলে, তাহলে বাক্যটি সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী আমরা জানি, সাবজেক্ট থাকবে, ওয়াজ অথবা ওয়ার থাকবে, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। এক কথায় ওয়াজ, ওয়ার এবং ভার্বের সাথে আইএনজি। এখন উদাহরণগুলো দেখি। হি, সে, এনজয়, উপভোগ করা, এনজয় হতো উপভোগ করা। দ্য মুভি, ছবিটি বা সিনেমাটি বা মুভিটি। অ্যাট দ্যাট টাইম, এখানে দেখেন এই অ্যাট দ্যাট টাইম, আমি একটু আগে বলেছি যদি কোনো বাক্যের মধ্যে যদি অ্যাট দ্যাট টাইম থাকে, তাহলে বাক্যটি সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা জানি অক্সিলারি ভার্ব, ওয়াজ অথবা ওয়ার আসবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানেও ঠিক সেমভাবে, আচ্ছা হি এর জন্য কি ওয়াস হবে নাকি ওয়ার হবে? অবশ্যই হবে ওয়াস, হি ওয়াস। এরপর ভার্বের সাথে যদি আইএনজি হয় তাহলে এনজয়িং, ENJOYING, তার মানে উত্তর হবে ওয়াস এনজয়িং। আপনি যখন পরীক্ষার খাতায় লিখবেন তখন তো পুরো বাক্য লেখার দরকার নেই, শুধু উত্তরটা লিখবেন ওয়াস এনজয়িং। আবার যদি ওয়াস যদি দেওয়া থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি রুলস আসতেছে পরে, শুধু ভার্বের সাথে এনজয়িং লিখলে হয়। আচ্ছা এরপর দেখেন দে, প্লে হচ্ছে খেলা করা, ফুটবল একটা খেলার নাম। অ্যাট দ্যাট মোমেন্ট, এখানে দেখেন অ্যাট দ্যাট মোমেন্ট, এই শব্দটা যদি কোনো বাক্যের মধ্যে থাকে, অ্যাট দ্যাট টাইম অথবা অ্যাট দ্যাট মোমেন্ট, এই ধরনের শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দেয়ার জন্য কি ওয়াস হবে নাকি ওয়ার হবে? অবভিয়াসলি ওয়ার হবে, ওয়ার। এরপর ভার্বের সাথে আইএনজি, প্লেয়িং, PLAYING, ওয়ার প্লেয়িং। কথা বুঝে আসছে? এরপরে 7 নম্বর রুলস। আচ্ছা 7 নম্বর রুলস দেখেন, বাক্যে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি বা ইমিডিয়েটলি, এই ধরনের শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে, আমি আবার বলতেছি, কোনো বাক্যের মধ্যে যদি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, ইমিডিয়েটলি, এ ধরনের শব্দগুলো যদি দেখেন তাহলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমি আবার বলতেছি, যদি এই ধরনের শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা B3 সংক্ষেপে বলে থাকি। তাহলে আমাকে পারফেক্টের যেহেতু গঠন, তাহলে আমাকে হ্যাভ অথবা হ্যাজ আনতে হবে। এরপরে মেইন ভার্ব যেটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকবে বা উপরে বক্সে দেওয়া থাকবে, ওঠার V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম আপনাকে করতে হবে। যেমন আই জাস্ট রিসিভড ইউর লেটার, আমি সবেমাত্র বা এইমাত্র তোমার চিঠি গ্রহণ করেছি। দেখেন এখানে জাস্ট শব্দটা আছে, জাস্ট, এই জাস্ট শব্দটা থাকার কারণে তাহলে আমাকে এটাকে নিয়ে যেতে হবে পারফেক্টে। যেহেতু বাক্যটার মধ্যে জাস্ট আছে সে কারণে এই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি একটু আগে বলেছি, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আপনাকে হ্যাভ অথবা হ্যাজ আনতে হবে, তারপর ভার্বের V3 করতে হবে। সুতরাং এখন এটা যদি আমি করতে যাই তাহলে আই এর জন্য কি হবে? হ্যাভ হবে। তাহলে আমি যদি এখানে হ্যাভ এটা বসাতে চাই, একটু ভালো করে দেখেন, হ্যাভ এটা যদি বসাতে চাই, স্যার অক্সিলারি ভার্ব এটা তো কখনো জাস্টের পরে বসতে পারবে না, হ্যাভ এটাকে বসাতে হবে আগে। আপনি পরীক্ষার খাতায় এভাবে লিখতে পারেন, হ্যাভ জাস্ট, এরপরে রিসিভ এটাকে V3 করে দিলে VD লাস্টে D যোগ করলে হয়ে যাবে। তার মানে হ্যাভ জাস্ট রিসিভড এটাও লিখতে পারেন, অথবা হ্যাভ রিসিভড এভাবে লিখলে কোনো ভুল হবে না। জাস্ট এটা তো আপনি তো শুধু উত্তরগুলো লিখবেন জানা, তখন আপনি যদি হ্যাভ রিসিভড দেন উত্তর সঠিক নাম্বার দিয়ে দিবে। আর যদি এভাবে লিখেন হ্যাভ জাস্ট রিসিভড এভাবে লিখলেও উত্তর হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দ্বিতীয়, এবার দেখেন
আই সি হিম রিসেন্টলি, আমি তাকে সম্প্রতি দেখেছি। এখন দেখেন সিও তো দেখা, রিসেন্টলি সম্প্রতি। এখন এই রিসেন্টলি শব্দটা থাকার কারণে তাহলে বাক্যটা হবে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে আমাদেরকে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ আনতে হবে, ভার্বের বি3 করতে হবে। তাহলে আয়ের জন্য কি বসবে? আয়ের জন্য অবশ্যই হ্যাভ। এরপরে সি, এটার ভি3 হচ্ছে বা পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন, SEEN সিন। এভাবে করলে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। 8 নম্বর রুল, সেখানে বলা হয়েছে বাক্যে সিন সো ফর দিয়ে যদি বর্তমান সময়ের উল্লেখ থাকে তাহলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে দুটো শব্দ, একটা হচ্ছে সিন্স এবং আরেকটা হচ্ছে ফর। এই সিন্স এবং ফর এমনি সাধারণভাবে সব থেকে বেশি ব্যবহার করা হয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। সিন্সের পরে সাধারণত থাকবে শুরুর সময়, আর ফরের পরে জেনারেলি থাকে মোট সময়। যেমন মনে করেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বা আমরা 10 বছর ধরে এই বাড়িতে বসবাস করতেছি, অতীতকাল থেকে শুরু হয়েছিল এখনও চলতেছে, এরকম যদি হয় তাহলে আমরা ওটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাব। এক কথায় সিন্সের পরে থাকবে আপনার শুরুর সময়, আর ফরের পরে থাকবে মোট সময়। এটা দেখলেই আমরা প্রদত্ত বাক্যটিকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাব। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ থাকবে, তার সাথে বিন যুক্ত হবে, BEEN বিন। এরপরে ভার্বের সাথে আইএনজি। যেহেতু কন্টিনিউয়াস শব্দ কোনো গঠনের মধ্যে যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে 100% একেবারে। দেখেন ইট রেইন মানে হচ্ছে বৃষ্টি পড়া বা বৃষ্টি হওয়া। সিন্স মর্নিং, সকাল থেকে। দেখেন সকালবেলা বৃষ্টি হয়ে শুরু হয়েছে, এখনও হচ্ছে বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে সিন্সের পরে শুরুর সময়, সকালে বৃষ্টি শুরু হয়েছিল। যদি সিন্সের পরে যদি শুরুর সময় থাকে তাহলে প্রদত্ত বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যাই তাহলে অক্সিলারি ভার্ব কি? হ্যাভ অথবা হ্যাজ থাকবে, তার সাথে বিন যুক্ত হবে। তাহলে দেখেন ইটের জন্য হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? অবভিয়াসলি হ্যাজ হবে। হ্যাজ, যেহেতু তার পার্সন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ। তারপরে বিন, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এটা আনতে হয় হ্যাজ বিন। তারপরে ভার্বের সাথে আইএনজি, রেইনিং হয়ে গেছে। তার মানে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আপনাকে উত্তরও লিখতে হবে হ্যাজ বিন রেইনিং। আচ্ছা, এরপরে এখানে বলছে উই ওয়ার্ক, আমরা এখানে ওয়ার্ক হতো কাজ করা। ইন দিস ফার্ম, এই ফার্মটিতে, এই ফার্মে ফর 3 ইয়ার্স, 3 বছর ধরে। দেখেন ফরের পরে যে জিনিসটা দেওয়া আছে এটা হচ্ছে মোট সময়। যদি এরকম ফরের পরে যদি মোট সময় উল্লেখ থাকে তাহলে আমরা ওটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাব। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, উই বহুবচন, উইর জন্য কি হ্যাজ বি হবে? উইর জন্য কি হ্যাজ বিন হবে নাকি হ্যাভ বিন হবে? যেহেতু এটা বহুবচন তাহলে অবশ্যই হবে হ্যাভ বিন। তাহলে এখানে হবে উই হ্যাভ বিন। এখানে ওয়ার্ক আছে, ওয়ার্কের সাথে আইএনজি, WORKING। তার মানে এখানে আপনার উত্তরটি হবে উই হ্যাভ বিন ওয়ার্কিং। আপনি উত্তরটি লিখবেন হ্যাভ বিন ওয়ার্কিং। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 9 নম্বর রুলস, দেখেন এখানে বলা হয়েছে বিফোর এবং আফটারের রুলস। সব থেকে জনপ্রিয় রুলসের মধ্যে এটা কিন্তু অন্যতম। দেখেন বিফোর আফটার, একটা কথা মনে রাখেন, বিফোর এবং আফটার কখন বসে? এটা জেনারেলি আমরা ওই পারফেক্ট টেন্স কাকে বলে যখন শিখি, এই কাকে বলের মধ্যে কিন্তু এই বিফোর এবং আফটার নিহিত। যেমন অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটি পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন মনে করেন অতীতকালে দুটি কাজ কি? যেমন ডাক্তার আসার আগে রুগী মারা গেল, আমি কিন্তু উদাহরণ লিখেছি। আচ্ছা, এখানে ডাক্তার আগে আসছে নাকি রুগী আগে মারা গেছে? অবভিয়াসলি রুগী আগে মারা গেছে, পরে ডাক্তার আসছে। সে কারণে দেখেন বিফোর এবং আফটারের ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর বিফোরের উল্টা হচ্ছে আফটার। বিফোরের পরেরটা আগে চলে আসবে এখানে আফটারের ক্ষেত্রে, আর বিফোরের আগেরটা আফটারের ক্ষেত্রে পরে চলে যাবে। তার মানে আফটারের আগে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আফটারের পরে হচ্ছে ফার্স্ট পারফেক্ট। আমি আবার বলতেছি বিফোরের ক্ষেত্রে, দেখেন বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনিট। আর আফটারের আগে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। দেখেন এবার দ্য পেশেন্ট ডাইড, তো মরে যাওয়া। বিফোর পূর্বে,
দ্য ডক্টর, ওখানে কাম আছে, ভার্ব ব্র্যাকেটে কাম আছে। এখন আমরা এগুলো পরিবর্তন করে লিখবো। আমি আগে বলেছি বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, বিফোরের আগে পাস্ট পারফেক্ট। আর যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় আমাকে অক্সিলারি ভার্ব আনতে হবে হ্যাড। আমরা জানি যে পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপর ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল ফ্রম, তারপর অবজেক্ট। আচ্ছা, তাহলে আমাকে যেহেতু বিফোরের আগে পাস্ট পারফেক্ট, তাহলে আমাকে আনতে হবে এখানে কি হ্যাড, তারপর B3 DIED, এই ডাইয়ের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডাইড। বিফোর দ্য ডক্টর, এবার দেখেন বিফোরের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। এখানে কাম যেটা আছে এটাকে কেম করে দিলে হবে, CAME, এর জায়গায় এতটুকু। তার মানে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগী মারা গিয়েছিল বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগে। ওকে, যে কাজটি আগে হবে সেটাই হবে পারফেক্ট, যে কাজটি পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। এবার আফটার দেখেন, আফটার আগে পাস্ট ইনডিফিনিট দেখেন দ্য ম্যান, এখানে গো আছে, যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমি এটাকে জাস্ট এটাকে ওয়েন্ট করে দিলে হবে, গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। এরপরে দেখেন আফটার ফর হচ্ছে পাস্ট পারফেক্ট, এখানে টেক, হি টেক লাঞ্চ, তার মানে সে দুপুরে খাবার খাওয়ার পরে সে বাড়ি ত্যাগ করছে বা বাড়ি থেকে চলে গেছে। এখন সে খাবার আগে খাইছে নাকি চলে আগে গেছে? অবশ্যই সে আগে খাবার খাইছে তারপর চলে গেছে, যে তার মানে যে কাজটি আগে হবে সেটা হবে পারফেক্ট, তার মানে সে যে খাবার খাইছে সেটা পারফেক্ট। দেখেন তাহলে এখানে পারফেক্ট যদি হয় হির জন্য কি হবে, এখানে হ্যাড অক্সিলারি ভার্ব আনবো, এখানে টেকের V3 হচ্ছে টেকেন, হয়ে গেছে। তার মানে দ্য ম্যান ওয়েন্ট আফটার হি হ্যাড টেকেন লাঞ্চ। আশা করি বুঝতে পেরেছেন। 10 নম্বর রুলস, এখানে বলা হয়েছে মডাল অক্সিলারি ভার্ব যুক্ত বাক্যের সাবজেক্ট যদি নিজে সক্রিয় হয়ে কাজটি করে। ভালো করে দেখেন, যদি কোনো বাক্যের মধ্যে মডাল অক্সিলারি ভার্ব থাকে, মডাল অক্সিলারি ভার্ব কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে মডাল। মডাল কি যেমন ক্যান, কোড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওড, মাস্ট, নিড, ডিয়ার ইত্যাদি শব্দ, এগুলোকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। কোনো বাক্যের মধ্যে যদি এই ক্যান, কোড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওড, মাস্ট, নিড, ডিয়ার এ ধরনের শব্দগুলো যদি থাকে, তাহলে আমরা কি করব, যদি সাবজেক্ট ওই প্রদত্ত ভার্বের কাজটি যদি সক্রিয় হয়ে করে, মানে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, তখন এখানে মডাল অক্সিলারি ভার্বের পরে এই ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্র্যাকেটে যেরকম আছে সেরকম বসে যাবে। যেমন হি ক্যান ডু, এখানে হচ্ছে ভার্ব দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারে। মনে করুন আমি একটা কোনো কাজ করতে পারি, আমি কাজটি করতে পারি কিনা, অবশ্যই পারি। যে কোনো কাজ সাবজেক্ট হি সেটা করতে পারে। এখানে যদি অন্য কোনো কিছু থাকতো, মনে করেন হি ক্যান ডু দ্য সাম, সে অঙ্কটি করতে পারে, অঙ্কটি সে করতে পারে অবশ্যই। তাহলে এই সাবজেক্ট যদি ভার্বের কাজটি করতে পারে, মনে করে এই যে দেখেন দ্য ওয়ার্ক, এই কাজটি যদি সে করতে পারে তাহলে অবশ্যই পারবে। যদি পারে, যদি সাবজেক্টে ভার্বের কাজটি করতে পারে, সক্রিয় হয়ে করতে পারে, তাহলে সেক্ষেত্রে এই মডাল অক্সিলারি ভার্ব ক্যান এটার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু যেরকম আছে সেরকম বসে যাবে। আর যদি না পারে, দেখেন যদি না পারে, এখানে বলে দিছি, আর যদি না করলে বা না পারে, তাহলে মডাল অক্সিলারি ভার্বের পর একটা বিজু আনতে হবে এবং ভার্বের V3 করতে হবে। আচ্ছা, কখন পারে না কখন? যেমন দেখেন একটি ভয়েস সাবজেক্ট যদি সক্রিয় হয়ে কাজটি করে তাহলে একটি ভয়েস মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর যদি করতে না পারে সেটা হবে প্যাসিভ ভয়েস। দেখেন দ্য ক্রিমিনাল শুড, এখানে ভার্ব হচ্ছে পানিশ, সাবজেক্ট হচ্ছে অপরাধী ক্রিমিনালস। আচ্ছা, সাবজেক্ট যদি ক্রিমিনাল হয়, সাবজেক্ট হচ্ছে ক্রিমিনালস, ভার্ব হচ্ছে পানিশ, অপরাধী বা ক্রিমিনাল নিজেই নিজেকে কি শাস্তি দেবে? অবশ্যই দেবে না। যদি ক্রিমিনাল নিজেই নিজেকে শাস্তি না দেয়, অপরাধী, এখানে বাক্যটা হচ্ছে দ্য ক্রিমিনাল শুড পানিশ, অপরাধীদেরকে শাস্তি দেওয়া উচিত। এখন আমি যদি বলি অপরাধী তো নিজেকে শাস্তি দেবে না, অন্যরা বা পুলিশ বা আইনের লোকেরা এই অপরাধীদেরকে শাস্তি দেবে। যে সুতরাং যদি এই সাবজেক্ট এই ভার্বের কাজটি না করে তাহলে এটা হবে প্যাসিভ ভয়েস। আর এরকম যদি সক্রিয় হয়ে যদি কাজটি না করে, এই মডাল অক্সিলারি ভার্বের পরে একটা বি আনতে হবে, আপনাকে এখানে একটা বি আনতে হবে। এরপরে এই পানিশ যেটা ভার্ব আছে ওটার V3 মানে B3 করবেন, এক কথায় PUNISH, এই লাস্টে ED, তার মানে এটা উত্তর হবে দ্য ক্রিমিনাল শুড বি পানিশড। আপনাকে উত্তর লিখতে হবে বি পানিশড, এতটুকু লিখলে হবে, আর উপরের বাক্যের মধ্যে শুধু ডু এটা উত্তরের মধ্যে লিখলে হবে। এরপরে রুলস 11 নম্বর, এখানে বলা হয়েছে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের রুলস। ইট ইজ টাইম মানে হচ্ছে এটাই সময়, আর ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এটাই উপযুক্ত সময় বা চূড়ান্ত সময়। দেখেন ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম যে কোনো একটা থাকুক, ইট ইজ টাইম থাকতে পারে অথবা ইট ইজ হাই টাইম থাকতে পারে। দুইটার ক্ষেত্রে একটা নিয়ম মনে রাখবেন শুধু, যদি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম,
আর যদি সাবজেক্ট না থাকে, যদি টু থাকে, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে শুধু একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে সাবজেক্ট থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে টু থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখেন এবার, ইট ইজ হাই টাইম, এটাই চূড়ান্ত সময়। উই সাবজেক্ট আছে, চেঞ্জ পরিবর্তন করা, আওয়ার ব্যাড হ্যাবিট, এটাই উপযুক্ত সময় আমরা আমাদের খারাপ অভ্যাস পরিবর্তন করার। দেখেন ইট ইজ হাই টাইম, এখানে উই, ইট ইজ হাই টাইমের পরে যেটা উই আছে এটা হচ্ছে সাবজেক্ট। যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম মানে বি টু। এখানে চেঞ্জ যেটা আছে ওটাকে ইডি করে দিলে হবে, মানে CHNGA লাস্টে ইডি, তার মানে ভার্বের ফার্স্ট ফর্ম করে দিলে হয়ে গেছে। কেন ফার্স্ট ফর্ম করছি? কারণ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট এখানে উই আছে সেই কারণে। এরপর দেখেন ইট ইজ টাইম, এটাই সময়, এখানে কিন্তু ইট ইজ টাইমের পরে সাবজেক্ট নাই, টু আছে যে, যদি টু থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কোনো পরিবর্তন হবে না, যেরকম আছে সেরকম বসিয়ে দেবেন। যেমন এখানে স্টপ আছে, স্টপ শব্দটা বসিয়ে দেন STOP, স্টপ। তার মানে ইট ইজ টাইম, এটাই সময় টু স্টপ করাপশন, মানে দুর্নীতি বন্ধ করার এটাই হচ্ছে সময়। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন আজকে আমরা আলোচনা করব 12 নম্বর রুলস নিয়ে। এখানে বলা হয়েছে বাক্যে যদি হ্যাড বেটার, উড বেটার, হ্যাড রেদার, উড রেদার, ক্যান নট বাট, কুড নট বাট, ইউজ টু, লেট, মেক, ইন অর্ডার টু ইত্যাদি শব্দ, অথবা প্রিপোজিশন টু, প্রিপোজিশন এই টু শব্দের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে বেস ফর্ম এটাই হবে। এক কথায় কোনো বাক্যের মধ্যে যদি আপনি এই ধরনের শব্দগুলো দেখেন, ওই বাক্যের মধ্যে যে ভার্বটি ব্র্যাকেটে দেওয়া থাকবে বা উপরে যেটা আপনি অর্থ অনুসারে বসাবেন সেটা প্রেজেন্ট ফর্ম বসাবেন, কোনো পরিবর্তন হবে না, যেরকম আছে সেরকম বেস ফর্মই বসবে। যেমন আই উড রেদার, এখানে ব্র্যাকেটের মধ্যে কি আছে? ডাই। এখানে গ্যাপের আগে উড রেদার থাকার কারণে এখানে ভার্ব যেটা আছে ডাই, এই ডাই শব্দটা হুবহু বসে যাবে। যেমন আই উড রেদার ডাই দেন ব্যাক, তার মানে আমি বরং মরে যাব, মানে ভিক্ষা করার চাইতে বরং আমি মরে যাব। এরপর দেখেন লেটস, লেটস, দেখেন লেট এই শব্দটা আমি একটু আগে বলেছি, এই ধরনের শব্দ লেট বা মেক বা ইন অর্ডার টু, এই ধরনের যদি কোনো শব্দ কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম যেরকম আছে সেরকম, এখানে গু আছে, গু বসে যাবে। লেটস গো আউট ফর এ ওয়াক, হাঁটার জন্য চলো আমরা হাঁটার জন্য বাইরে যাই। সুতরাং এই ধরনের শব্দ আপনি টার্গেট করবেন, কোনো বাক্যের মধ্যে রুটস টার্গেট করবেন, এই ধরনের শব্দ যদি আপনি ওখানে কোনো বাক্যের মধ্যে দেখেন তাহলে আপনি ওই প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে বেস ফর্ম যেটা আছে সেটা হুবহু লিখে দিলে চলবে। ওকে, এরপরে রুল 13 নম্বর রুলস, আরও খুব ইম্পর্টেন্ট আরেকটা রুলস নিয়ে আলোচনা করি। বাক্যে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, একটু আগে আলোচনা করেছি যে ক্যান নট বাট বা কুড নট বাট, কিন্তু এখানে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, একটু দেখতে হবে এগুলা। দেখেন কোনো বাক্যের মধ্যে যদি ক্যান নট হেল্প, কুড নট হেল্প, মাইন্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড, অথবা উইদাউট এবং টু ছাড়া সকল প্রিপোজিশন গ্যাফের আগে যদি টু থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম আমরা বলি। আর যদি টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন থাকে, যেটা বাই থাকতে পারে, ফর থাকতে পারে, উইথ থাকতে পারে, উইদাউট থাকতে পারে, ইন থাকতে পারে, এক কথায় টু ছাড়া অন্য কোনো যদি প্রিপোজিশন গ্যাফের আগে থাকে তাহলে অথবা এই ধরনের শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে ওখানে যে ভার্বটি বসাবেন সেটার সাথে আইএনজি যোগ করে দিলে হয়ে যাবে। এখানে সে কথাই বলা হয়েছে। আবার বলতেছি, কোনো বাক্যের মধ্যে যদি ক্যান নট হেল্প, কুড নট হেল্প, মাইন্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড, উইদাউট এবং টু ছাড়া সকল প্রিপোজিশন এরকম যদি থাকে তাহলে আপনি ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। যেমন আই ওয়েন্ট টু মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম উইথ এ ভিউ টু, যাতে বা কী কারণে, আপনি মার্কেটে কী কারণে গিয়েছিলেন, এখানে বাই আছে। দেখেন উইথ এ ভিউ টু এটার পরে যে ভার্বটি থাকবে ওটার সাথে আইএনজি, তার মানে BUYING, তার মানে বাইং। এখানে উইথ এ ভিউ টু থাকার কারণে জাস্ট এখানে ব্র্যাকেটে যেটা থাকবে ভার্ব, ওই প্রদত্ত ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলে হয়ে যাবে। এরপর দেখেন আই ক্যান নট হেল্প, এখানে ক্যান নট হেল্প আছে কিনা দেখেন, একটু আগেই একদম শুরুতেই আছে ক্যান নট হেল্প। কোনো বাক্যের মধ্যে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, মাইন্ড এই ধরনের শব্দগুলো থাকলে তাহলে প্রদত্ত বাক্যের মধ্যে যে ভার্বটি থাকবে ওটার সাথে আইএনজি। এখানে লিসন ভার্ব আছে, ওটার সাথে আইএনজি করে দেন, LISTENING, লিসনিং, আই ক্যান নট হেল্প লিসনিং টু হিম। আশা করি বুঝতে পেরেছেন। আর এই ভিডিওগুলো ধারাবাহিক পাওয়ার জন্য ইউটিউবে গিয়ে ধারাবাহিকভাবে প্লেলিস্ট থেকে আপনি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওকে,
এই 14 নম্বর রুলসে বলা হয়েছে বাক্যে উইশ অথবা ফ্যান্সি থাকলে, একটু ভালো করে দেখেন, আপনার রুলস হচ্ছে উইশ অথবা ফ্যান্সি। যদি কোনো বাক্যের মধ্যে উইশ অথবা ফ্যান্সি এর পর যদি ভিভার্ব থাকে, ভিভার্ব এখানে যদি উপরে বক্সে অথবা পাশে ব্র্যাকেটে যদি এই বি থাকে, এই বি মানে হচ্ছে ভিভার্ব মানে হচ্ছে অ্যামিজার, ওয়াজয়ার, বি, বিং, এই সবগুলো কিন্তু বি এর পরিবর্তে বসানো হয়। দেখুন উইশ অথবা ফ্যান্সি এর পরে যদি এই বি থাকে তাহলে সর্বদা উইশ অথবা ফ্যান্সি এর পরে যদি আপনি বি দেখেন তাহলে মাস্ট বি আপনি ব্র্যাকেটের মধ্যে বসে দিবেন হচ্ছে অয়ার এই শব্দটা বসে দিবেন। কিন্তু যদি বি না থাকে, যদি ব্র্যাকেটের মধ্যে বি না থাকে তাহলে অবশ্যই যে ভার্বটি থাকবে ওই ভার্বটির আগে আপনাকে একটা কি বসাতে হবে, এই কুড, আপনাকে কুড বসাতে হবে। এটাই হচ্ছে রুলস। আমি আবার বলতেছি, যদি কোনো বাক্যের মধ্যে উইশ অথবা ফ্যান্সি থাকে, উইশ অথবা ফ্যান্সি এর পরে যদি ভিভার্ব থাকে, বিভার্ব, তাহলে এই বি এর পরিবর্তে আপনাকে সর্বদা বসাতে হবে অয়ার। আর যদি বিভার্ব ছাড়া যদি অন্য যে কোনো ভার্ব থাকে তাহলে ওই ভার্বের আগে আপনাকে কুড বসাতে হবে, কুড। ক্লিয়ার? দেখেন এখানে উদাহরণ, আই উইশ, এখানে আই সাবজেক্ট, এটার পরে বি, এই বি দেখছেন, উইশ আছে, উইশের পরে এখানে ব্র্যাকেটের মধ্যে বি আছে। এখন উইশ অথবা ফ্যান্সি এর পর যদি ব্র্যাকেটে বি থাকে তাহলে এই বি এর পরিবর্তে সর্বদা আপনাকে বসাতে হবে এই অয়ার। এরপরে যদি উইশ অথবা ফ্যান্সি এর পর যদি বিভার্ব না থাকে, যদি অন্য কোনো ভার্ব থাকে, সেক্ষেত্রে কি এখানে বলা হয়েছে, সেক্ষেত্রে ভার্বের আগে অবশ্যই কুড বসাতে হবে। তার মানে এখানে হেল্প আছে, যেমন আই উইশ আই কুড হেল্প দ্য ফোর, এখানে হেল্প আছে, এই হেল্পের আগে একটা কুড বসাতে হবে, COULD, এরপরে হেল্প হয়ে গেছে। তার মানে আই উইশ আই কুড হেল্প দ্য ফোর। তাহলে এখানে রুলস হচ্ছে বি এর আগে হবে অয়ার, আর যদি বি ছাড়া অন্য কোনো ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই ভার্বটির আগে কুড বসাতেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে রুলস দেখেন, 15 নম্বর রুলস, এটা আরও খুব ইম্পর্ট্যান্ট একটা রুলস। এখানে বলা হয়েছে যদি কোনো বাক্যের মধ্যে অ্যাজ ইফ, অ্যাজ ডু এবং এই সিন্স থাকলে, ভালো করে দেখেন, যদি কোনো বাক্যের মধ্যে অ্যাজ ইফ, অ্যাজ ডু অথবা সিন্স দেখেন, এই অ্যাজ ইফ, অ্যাজ ডু অথবা সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, কথা ভালো করে বুঝেন, এই তিনোটা যে কোনো একটা থাকতে পারে, এই তিনোটার আগে বা যে কোনো একটার আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যদি শুরুতেই বা প্রথমে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। তার মানে প্রথমটা যদি প্রেজেন্ট টেন্স হয় পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা হবে পাস্ট পারফেক্ট। এতটুকু হচ্ছে কথা। জাস্ট মনে রাখবেন, প্রথমটা যদি প্রেজেন্ট টেন্স হয় পরেরটা ফার্স্ট ইনডিফিনিট, আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা পাস্ট পারফেক্ট। এতটুকু। যেমন দেখেন, হি বিহেভস, সে এমনভাবে আচরণ করে, অ্যাজ ইফ, যেন। আরেকটা কথা এখানে খুব নোটস আকারে লিখে ফেলতে পারেন, এটা যদি এই এদিকে প্রেজেন্ট টেন্স আর এদিকে অ্যাজ ইফ থাকার পরে যদি এই বিভার্ব থাকে, ব্র্যাকেটে যদি বিভার্ব থাকে, এর আগের রুলসের মতো সর্বদা অয়ার হবে, সর্বদা অয়ার। এদিকে প্রেজেন্ট টেন্স, মাঝখানে অ্যাজ ইফ, আর ওদিকে বিভার্ব থাকলে সর্বদা অয়ার হবে। আচ্ছা দেখেন এরপরটা, তার মানে এখানে প্রথমটা হবে হি বিহেভস অ্যাজ ইফ, সে এমনভাবে আচরণ করে যেন হি অয়ার এন MBBS, সে একজন MBBS ডাক্তার। আচ্ছা এরপর দেখেন, ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স, এখানে দেখেন ইট ইজ, এখানে এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি এদিকে প্রেজেন্ট টেন্স থাকে, দেখেন এদিকে যদি প্রেজেন্ট টেন্স থাকে আপনাকে পরের অংশ করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এখানে মিট, MWT, মিট, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা ফার্স্ট ফর্ম করে দিলেই হয়ে যাবে। তার মানে এটার পাস্ট ফর্ম হবে MET, এই মিট, জাস্ট এতটুকু। MWT হওয়াটা প্রেজেন্ট ফর্ম, আর MET এটা হচ্ছে পাস্ট ফর্ম। তার মানে এদিকে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ওদিকে পাস্ট ইনডিফিনিট, আর এদিকে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে ওদিকে হ্যাড প্লাস B3 মানে পারফেক্ট আমাকে বানাতে হতো। এইভাবে আপনি রুলসগুলো, প্রত্যেকটা রুলস আপনার জন্য ইম্পর্টেন্ট। আজকে আলোচনা করেছি 14 এবং 15 এই দুটো রুলস নিয়ে। বাকি রুলসগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, আর ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, আর ইন ফিউচারে আপনি উপকৃত হবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা দেখেন, আজকে আলোচনা করব 16 নম্বর রুলস নিয়ে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস হচ্ছে এটা, হোয়াইল। দেখেন কোনো বাক্যের মধ্যে যদি হোয়াইল থাকে, এই কোনো বাক্যের মধ্যে যদি হোয়াইল থাকে তাহলে এই হোয়াইলের ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস মনে রাখতে হবে। যদি হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে, তাহলে বাক্যটি হবে অনুরূপ কন্টিনিউয়াস। এখানে অনুরূপ কন্টিনিউয়াস বলতে কি সেটা আমি বুঝিয়ে দেবো একটু পর। আর যদি হোয়াইলের পর যদি সাবজেক্ট না থাকে, সরাসরি ভার্ব থাকে, তাহলে ভার্বের সাথে সরাসরি ING যোগ করে দিলে হয়ে যাবে।
আর ওটা কোন টেন্সে সেটা দেখার দরকারও নেই। দেখেন এখন ওয়াইলের পর যদি সাবজেক্ট থাকে, ভালো করে দেখেন, তাহলে আপনাকে করতে হবে অনুরূপ কন্টিনিউয়াস। অনেকে প্রশ্ন করতে পারে অনুরূপ কন্টিনিউয়াস মানে এই জিনিসটা আবার কি। আমি সরাসরি এক্সারসাইজ দিয়ে বুঝিয়ে দিই। দেখেন ওয়াইল আই, এখানে ওয়াক এটা হচ্ছে ভার্ব, থ্রু দ্য গার্ডেন, যখন আমি বাগানের মধ্য দিয়ে হাঁটছি, আই স এ স্নেক, আমি একটা সাপ দেখেছি, এটা কিন্তু আই স, এটা ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখেন আই স এ স্নেক, আমি একটি সাপ দেখেছি, তার মানে আমি যখন বাগানের মধ্য দিয়ে হাঁটছি বা বাগানের ভিতর দিয়ে হাঁটছি তখন আমি একটা সাপ দেখেছি, দুইটা কিন্তু অতীতকাল। এখন এখানে আপনাকে এই জিনিসটা পূরণ করতে হবে দ্বিতীয় অংশের উপর ভিত্তি করে। যদি দ্বিতীয় অংশটা ওয়াইল দ্বারা কিন্তু দুটো অংশ থাকবে, দুটো বাক্যাংশ থাকবে, মাঝখানে কিন্তু কমা থাকবে। যদি যেই অংশের মধ্যে গ্যাপ নেই ওই অংশটা আপনি টার্গেট করবেন। ওই অংশটা কোন টেন্সে দেখবেন আগে। যদি এটা প্রেজেন্ট টেন্সের হয় তাহলে আপনাকে এটা পূরণ করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি ওটা পাস্ট টেন্সের হয় তাহলে আপনাকে এটা পূরণ করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি এটা ফিউচার টেন্সের হয় তাহলে আপনাকে এটা পূরণ করতে হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এক কথায় দ্বিতীয় অংশ বা যেখানে গ্যাপ থাকবে না ওটা যেই টেন্সের হবে ওই একই টেন্সের কন্টিনিউয়াস আপনাকে এটা পূরণ করতে হবে। তার মানে আই স এ স্নেক, এটা সি এর ফার্স্ট ফর্ম স, যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে আপনাকে এটা পূরণ করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এটা যদি প্রেজেন্ট ফর্মে থাকতো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকতো তাহলে এটা পূরণ করতে হতো আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। সুতরাং এটাকে বলা হয় অনুরূপ কন্টিনিউয়াস। তার মানে ওদিকে যেটা থাকবে সেটার সেম ক্যাটাগরির এটা কন্টিনিউয়াস টেন্স হবে যে, এটা হচ্ছে কথা। আচ্ছা দেখেন ওয়াইল আই ওয়াক থ্রু দ্য গার্ডেন আই স এ স্নেক, এখানে যেহেতু স এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে বা পাস্ট টেন্সে আছে সুতরাং আমাকে এটা পূরণ করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমি যদি এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করি আই এর জন্য ওয়াস হবে নাকি ওয়ার হবে? অবশ্যই হবে ওয়াস, আই ওয়াস। এরপরে এখানে ওয়াক আছে, ওয়াকের সাথে আইএনজি, WLKING। তার মানে ওয়াইল আই ওয়াজ ওয়াকিং থ্রু দ্য গার্ডেন আই স এ স্নেক। এদিকে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে আমি ওটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে গিয়েই জাস্ট অক্সিলারি ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি আমি জাস্ট পূরণ করে দিয়েছি। কারণ কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে ওয়াজ ওয়ার এবং ভার্বের সাথে আইএনজি, ওয়াজ ওয়ার এবং ভার্বের সাথে আইএনজি, সে কারণে আইয়ের জন্য ওয়াজ আনলাম, তারপর ভার্বের সাথে আইএনজি। দ্বিতীয় কথা, যদি ওয়াইলের পর যদি ভার্ব থাকে সাবজেক্ট না থাকে, ভালো করে দেখেন, যদি ওয়াইলের পর যদি সাবজেক্ট না থাকে, যেমন ওয়াইলের পর এখানে কোনো সাবজেক্ট নেই, এখানে কিন্তু সাবজেক্ট ছিল আই, এখানে সাবজেক্ট নেই, যদি সাবজেক্ট না থাকে তাহলে আপনাকে দ্বিতীয় অংশ দেখার দরকারও নেই। আপনি এখানে যেটা ভার্ব আছে ওটার সাথে সরাসরি আইএনজি, যেমন ওয়াক আছে ওয়াকিং, WLKING। এক কথায় কোনো বাক্যের মধ্যে যদি আপনি ওয়াইল দেখেন এই ওয়াইলের পরে অবশ্যই 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 কন্টিনিউয়াস আসবে। তবে যদি সাবজেক্ট থাকে তাহলে অন্য অংশের উপর ভিত্তি করে আপনাকে কন্টিনিউয়াস করতে হবে। আর যদি সাবজেক্ট না থাকে সরাসরি ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলেই উত্তরটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে রুলস, 17 নম্বর রুলস। এরপরে কোনো বাক্যের মধ্যে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, বিকাম, হ্যাভিং, টু বি বা বি প্লাস মডাল অক্সিলারি ভার্ব, উড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, এই ধরনের শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে দেখেন বা গ্যাফের আগে দেখেন, আবার বলতেছি, কোনো বাক্যের মধ্যে যদি গ্যাফের আগে এই শব্দগুলো যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, বিকাম, হ্যাভিং, টু বি, বি প্লাস মডাল অক্সিলারি ভার্ব, উড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, এই ধরনের শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে আপনি দেখেন গ্যাফের আগে, তাহলে গ্যাফের মধ্যে যে ভার্বটি বসবে সেটা অবশ্যই অবশ্যই এই মেইন ভার্বের PPF, যেটাকে আমরা সংক্ষেপে B3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বলে থাকি, ওই B3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিলে হয়ে যাবে। যেমন উদাহরণ দেখেন, হি হ্যাজ দ্য ওয়ার্ক, এখানে গ্যাফের আগে হ্যাজ আছে, হ্যাজ। দেখেন আমি একটু আগে বলেছি এই গ্যাফের মধ্যে যদি হ্যাজ থাকে তাহলে যে ভার্বটি বসবে ওটা V3, এখানে ডু আছে, ডু এর V3 হচ্ছে ডান, DUNE, উত্তর শেষ, ডান। যেমন দেখেন আই হ্যাড, এখানে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে হ্যাড, অক্সিলারি ভার্ব। এখন যেহেতু হ্যাড আছে, এই হ্যাড থাকার কারণে এখানে ভার্ব যেটি বসবে ওটা ভার্বের V3, তার মানে PLAYED, প্লেট, এতটুকু করে ফেললে হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। 18 নম্বর রুলস, এখানে বলা হয়েছে কোনো বাক্যের মধ্যে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই ধরনের যদি ভার্বগুলো দেখেন অক্সিলারি ভার্ব, যদি কোনো বাক্যের মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে, ওই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যুক্ত বাক্যের কর্তা মানে সাবজেক্ট যদি সক্রিয় হয়ে কাজটি করে,
কতটা ভালো করে দেখেন, তার মানে কোনো বাক্যের মধ্যে যদি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থাকে, ওই অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার যুক্ত বাক্যের সাবজেক্ট বা কর্তা যদি ভার্বের কাজটি সক্রিয় হয়ে করে, মানে একটি ভয়েসের ক্ষেত্রে, তাহলে এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার যুক্ত বাক্যের মধ্যে যে প্রিন্সিপাল ভার্বটি থাকবে ব্র্যাকেটের মধ্যে, ওটার সাথে আইএনজি যোগ করতে হবে। আইএনজি যদি সক্রিয় হয়ে কাজটি করে বা একটি ভয়েসের ক্ষেত্রে, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে যদি এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থাকে। আর যদি সক্রিয় হয়ে কাজটি না করে তাহলে এটা প্যাসিভ ভয়েস। যদি সক্রিয় হয়ে কাজটি না করে তাহলে প্যাসিভ ভয়েস। আর যদি সক্রিয় হয়ে কাজটি না করে তাহলে ভার্বের পিপিএফ, যাকে আমরা সংক্ষেপে B3 বলে থাকি, তাহলে পাস্ট পার্টিসিপল ফ্রম করে দিলে হয়ে যাবে, তার মানে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। এক কথায় দেখেন, আমি একটু উদাহরণ দিকে যাই। যেমন দেয়ার, এখানে ভার্ব হচ্ছে প্লে ফুটবল। দেখেন এখানে কিন্তু আর আছে, এই আর অক্সিলারি ভার্ব। দে আর এখানে হচ্ছে প্লে হতে খেলা করা ফুটবল, তারা ফুটবল খেলতেছে। আচ্ছা এখানে সাবজেক্ট হচ্ছে দে, প্লে হচ্ছে ভার্ব, তারা তো ফুটবল খেলতে পারবে অবশ্যই। যদি বাক্যের সাবজেক্ট বা কর্তা যদি ভার্বের কাজটি সক্রিয় হয়ে করে আর অ্যাম ইজ আর যদি থাকে, তাহলে ভার্বের সাথে আইএনজি, এই যে ভার্বের সাথে আইএনজি, তার মানে এখানে আর থাকার কারণে এবং বাক্যের সাবজেক্ট এই ভার্বের কাজটি সক্রিয় হয়ে করার কারণে এখানে ভার্বের সাথে আইএনজি, তার মানে প্লে আছে প্লেয়িং, PLAY ING, জাস্ট ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলে হবে। আর যদি না করে, দেখেন যদি না করে স্যার কীরকম, যেমন রাইস ইজ ইট, এটা তো খাওয়া বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়, এখানে সাবজেক্ট হচ্ছে স্যার রাইস। আচ্ছা ভাত কি নিজেই খায়? এই ইট হচ্ছে খাওয়া, ইটও তো খাওয়া। আচ্ছা ভাত কি নিজে নিজেকে খায়? অবশ্যই, এই এখানে মি অবজেক্ট, উনি খাইছে বা অন্যরা খাইছে। সুতরাং যদি সাবজেক্ট ভার্বের কাজটি না করে, খাওয়ার কাজ তো ভাত করতেছে না, খাওয়ার কাজ করবে মানুষ, ভাত খাবে হচ্ছে মানুষ। যদি সাবজেক্ট ভার্বের কাজটি না করে তাহলে এটা প্যাসিভ ভয়েস। এই অ্যাম ইজ আর যুক্ত বাক্যে যদি সাবজেক্ট বা কর্তা যদি ভার্বের কাজটি সক্রিয় হয়ে না করে, তাহলে ভার্বের পিপিএফ, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলে থাকি বা B3 বলে থাকি, এটা করে দিলে হবে। তার মানে ইটেন, EATEN, উত্তর হয়ে গেছে। এরপরে 19 নম্বর রুলস, এখানে দেখেন, যদি ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল, ক্লজ এইগুলা যদি বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, আমি একটু আবার বিস্তারিত বলি। ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল, স্যার এগুলো আবার কি? ইনফিনিটিভ মানে হচ্ছে 2+ ভার্বের প্রেজেন্ট ফর্ম, 2+ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওটাকে বলা হয় ইনফিনিটিভ 2। জেরান্ড মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আর পার্টিসিপল আবার কিন্তু 3 প্রকার, ওখানে একটা আছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু ভার্বের সাথে আইএনজি। আর এগুলো, আর এই পার্টিসিপল নিয়ে বিস্তারিত একটু আলোচনা করবো পরে, আগে এটা বুঝিয়ে দিই। এরপর ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, একটা বাক্যের একটা নির্দিষ্ট অংশ। এবার দেখেন, যদি এইরকম 2+ ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের সাথে আইএনজি যুক্ত ভার্ব যদি বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, তাহলে ভার্ব সর্বদা সিঙ্গুলার হবে, আপনাকে মনে রাখতে হবে, যদি ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল, ক্লজ এগুলো যদি বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, তাহলে ভার্ব সর্বদা সিঙ্গুলার এক বচন হবে। যে জাস্ট এখানে 2 এরর আছে, এখানে বি মানে হচ্ছে ভি ভার্ব, এখানে বি এর পরিবর্তে আপনি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং এগুলো আপনি বসাতে পারবেন। যেমন টু আর হিউম্যান, বি হিউম্যান। আমরা একটা কথা বলি, মানুষ মাত্রই ভুল। এখানে টু আর এইটার কারণে 2+ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার কারণে তা অবশ্যই ভার্বটি সিঙ্গুলার হবে। আর এখানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাম, ইজ, আর থেকে আমরা এখানে ইজ নিয়ে আসবো। সাবজেক্ট যদি বহুবচন হতো তাহলে আমরা বহুবচনের ক্ষেত্রে আর বসাই, যেহেতু আমরা বলছি এখানে সিঙ্গুলার হবে, সে কারণে আমরা ইজ বসাবো, এটা হচ্ছে কথা। যেমন এরপরটা টেকিং ড্রাগস, তার মানে মাদক দ্রব্য গ্রহণ। দেখেন লিড পরিচালনা করে এ ম্যান, একজন মানুষকে টু ডেথ, মৃত্যুর দিকে বা মৃত্যুর প্রতি। তার মানে কেউ যদি এই মাদকদ্রব্য সেবন করে, এই মাদকদ্রব্য সেবন করা তাকে পরিচালনা করে মৃত্যুর দিকে। তাহলে দেখেন টেকিং ড্রাগস, এখানে টেকের সাথে ভার্বের সাথে আইএনজি, টেকিং যেহেতু এরকম জেরান, যদি জেরান বা পার্টিসিপল বা ইনফিনিটিভ যদি এগুলো যদি বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, তাহলে অবশ্যই ভার্বকে হয় সিঙ্গুলার হয়। আর যদি ভার্ব যদি সিঙ্গুলার হয়, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি এটা ভার্বের সাথে এস বাই এস, তার মানে এখানে হবে লিডস, LEAD, লাস্টে এস যোগ করে দিলে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। 20 নম্বর রুলস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রুলসের মধ্যে এটাও। দেখেন আইদার অর, এখানে ডট 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 ডটের জায়গায় একটা শব্দ বসবে যেটা সাবজেক্ট হিসেবে বসে, আইদার ডট ডট অর অথবা নাইদার ডট ডট নর। দেখেন আইদার অর, নাইদার নর, এই নরযুক্ত বাক্যে শেষের সাবজেক্ট অনুসারে
ভার্ব বসে। একটু ভালো করে দেখেন, আইদার অর অথবা নাইদার নট যদি থাকে এ ধরনের বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট থাকবে দুইটা, কিন্তু ভার্ব থাকবে একটা। কিন্তু ওখানে যে ভার্বটি বসবে সেটা মূলত প্রথম সাবজেক্ট অনুসারে নয়, আমাকে বসাতে হবে শেষের সাবজেক্ট অনুসারে। শেষে কোন সাবজেক্ট আছে সেটা দেখতে হবে, যে আইদার অর নাইদার নট যুক্ত বাক্যে। উদাহরণ দিকে যাই, দেখেন আইদার ডট ডটের জায়গায় এখানে সাবজেক্ট একটা আছে, এরপরে অর। দেখেন আইদার অর, এখানে যদি আইদার অর যুক্ত বাক্য থাকে তাহলে আমাদেরকে দেখতে হবে সাবজেক্ট, শেষের সাবজেক্ট। এখানে হি একটা সাবজেক্ট, এই অরের পর আই একটা সাবজেক্ট। তাহলে যেহেতু এখানে বলেছি আইদার অর নাইদার নট যুক্ত বাক্যে শেষের সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, তাহলে এখানে হি হচ্ছে প্রথম সাবজেক্ট, আই হচ্ছে শেষের সাবজেক্ট। তো এখানে যদি হি প্রথম সাবজেক্ট অনুসারে যদি ভার্ব বসানো হতো, হি এর জন্য এই বিভার্বের ক্ষেত্রে ইজ বসাতাম প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর আই এর জন্য আমাকে যদি বসাতে হয় তাহলে এম বসাতে হবে। যেহেতু শেষের সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে তাই সে কারণে আই এর জন্য এখানে এম বসবে। তার মানে উত্তর হবে আইদার হি অর আই ইন্টেলিজেন্ট। আর আইদার অর এর বাংলা অর্থ হচ্ছে হয় এটি না হয় ওটি, আর নাইদার নরের বাংলা অর্থ হচ্ছে এটিও নয় ওটিও নয়। এটি হচ্ছে কথা। দেখেন এখানে নাইদার হি, এখানে নর আছে, এরপরে দে, দেখেন একটু ভালো করে দেখেন, হি এটা হচ্ছে প্রথম সাবজেক্ট, দে এটা হচ্ছে শেষের সাবজেক্ট। তাহলে আমাকে নাইদার নট যুক্ত বাক্যে আমাকে শেষের সাবজেক্ট অনুসারে ভার্ব বসাতে হবে। যদি শেষের সাবজেক্ট অনুসারে ভার্ব বসাই, এখানে শেষের সাবজেক্ট হচ্ছে দে, এ দে এর জন্য আমাদেরকে এখানে বসাতে হবে আর। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বিভার্বের ক্ষেত্রে আমাকে আর বসাতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বিভার্ব যদি থাকে ব্র্যাকেটের মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর দেখেন 21 নম্বর রুলস। এখানে বলা হয়েছে কোনো বাক্যে যদি ল্যাস্ট থাকে, ভালো করে দেখেন, কোনো বাক্যে যদি ল্যাস্ট থাকে, এখন অনেকে প্রশ্ন করতে পারে স্যার ল্যাস্ট মানে কি। দেখেন কোনো একটা কাজকে ভয় করে সেই কাজটা যাতে না হয় তার জন্য প্রাণপণ চেষ্টা করাটাই হচ্ছে ল্যাস্ট, একদম শর্টকাটে কথা। দেখেন কোনো বাক্যের মধ্যে যদি ল্যাস্ট দেখেন, ল্যাস্টের পূর্বে জেনারেলি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আদেশ উপাদান অনুরোধ থাকে, আর ল্যাস্টের পরে আপনাকে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে শুট অথবা মাইট আনতে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম মিলবে যেরকম যে কোনো কিছু। এক কথায় ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি দেওয়া থাকবে ওটা লিখার আগে একটা শুট আপনি বসাবেন, এটা হচ্ছে কথা। আমি আবার বলতেছি, যদি কোনো বাক্যের মধ্যে যদি আপনি ল্যাস্ট দেখেন রাইট ফর ভার্বসের ক্ষেত্রে, ওখানে যে ভার্বটি থাকবে সেটার আগে সাবজেক্টের পরে অবশ্যই একটা শুট অথবা মাইট আপনাকে বসাতে হবে। যেমন স্টাডি হার্ড, কঠোরভাবে পড়ো, ভালোভাবে পড়ো, লাস্ট, এখানে লাস্টের পরে সাবজেক্ট আছে। আচ্ছা সাবজেক্টের পরে আমাকে অবশ্যই শুট অথবা মাইট বসাতে হবে। এখানে শুট বসাই, শুট SHOULD শুট। এরপর এখানে ভার্বের প্রেজেন্ট ফ্রম B1, এখানে ব্র্যাকেটে যেটা আছে সেটা বসাই দিলে হয়ে যাবে ফেল ইন দ্য এক্সাম। তার মানে উত্তর হবে স্টাডি হার্ড লাস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। পরীক্ষা যাতে ফেল না করো সেই কারণে ভালোভাবে পড়ো, এটাই হচ্ছে কথা। যেমন এরপরটা ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লাস্ট, এখানে লাস্ট দেখেন লাস্টের পরে আমরা জানি যে সাবজেক্টের পরে একটা শুড আনতে হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন এখানে লাস্ট থাকার কারণে এখানে সাবজেক্টের পর একটা অবশ্যই আনতে হবে শুড, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম মিস আছে, মিস বসাই দিলে হয়ে যাবে। তার মানে ওয়াক ফাস্ট লাস্ট ইউ শুড মিস দ্য বাস, মানে বাস যাতে মিস না করো সে কারণে দ্রুত হাঁটো। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি প্রত্যেকটা রুলস যদি ধারাবাহিকভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনার জন্য রাইট ফ্রম ভার্বসের টপিকটা এত রাখা একদম সহজ হয়ে যাবে। আর প্রত্যেকটা ভিডিও ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট, প্রত্যেকটা রুলসই আপনার জন্য ইম্পর্টেন্ট। যেগুলো ধারাবাহিকভাবে আপনি রুলস যেগুলো পান নাই সেগুলো দেখে আসবেন এবং নিয়মিতভাবে ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আপনার কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি আপনার সকল প্রশ্নগুলো করতে পারবেন নিশান টিচিং হোমের ফেসবুক পেজের ইনবক্সে, ভিডিওর কমেন্ট সেকশনে, অথবা আমার ব্যক্তিগত ফেসবুক আইডি AS নিশান খান যে ফেসবুক আইডিটা আছে ওটার ইনবক্সে আপনি আপনার প্রশ্নটা, যে বিষয়টা আপনি জানেন না সেটা আপনি লিখে পাঠাতে পারবেন। আর আশা করি আপনি স্বতঃস্ফূর্তভাবে উত্তর পাবেন ইনশাল্লাহ। আর আমি স্বতঃস্ফূর্তভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই। আজকে আমরা আলোচনা করব 22 নম্বর রুলস থেকে। দেখেন খুবই ইম্পর্টেন্ট একটা রুলসের মধ্যে এটা। এখানে বলা হয়েছে কোনো বাক্যের মধ্যে যদি আপনি নো সোনার হ্যাট, স্কার্সিলি হ্যাট অথবা হার্ডলি হ্যাট এই ধরনের শব্দগুলো যদি দেখেন, নো সোনার হ্যাট অথবা স্কার্সিলি হ্যাট অথবা হার্ডলি হ্যাট এই শব্দগুলোর পরে ভার্ব যেটা বসবে এটা অবশ্যই V3 হবে। B3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আর নো সোনার হ্যাডের ক্ষেত্রে দেন ব্যবহৃত হয়, স্কার্সিলি হ্যাডের ক্ষেত্রে হয়েন ব্যবহৃত হয়, আর হার্ডলি হ্যাডের ক্ষেত্রে হয়েন অথবা বিফোর যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে। দেখেন নো সোনার হ্যাডের পর অবশ্যই V3, স্কার্সিলি হ্যাডের পর অবশ্যই V3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, হার্ডলি হ্যাডের পর অবশ্যই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে। আর দেন হয়েন
মানে দ্বিতীয় অংশে এই নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এটা হচ্ছে মনে করেন প্রথম অংশ, আর দেন হয়েন বা বিফোর এগুলো হচ্ছে দ্বিতীয় অংশ। তার মানে প্রথম অংশে অবশ্যই হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এক কথায় দেনের আগে মানে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এগুলার পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর দেন হয়েন বা বিফোর এগুলার পরে ভার্বের পাস্ট ফর্ম মানে শুধু ভার্ব যেটা বসবে ওটার পাস্ট ফর্ম করে দিলে হয়ে যাবে। একদম শর্টকাটে যদি আমি বুঝাই, দেখেন উদাহরণে যাই, নো সুনার হেড, এখানে নো সুনার হেড আছে অবশ্যই। আমি বলেছি নো সুনার হেড থাকলে, স্কার্সলি হেড থাকলে বা হার্ডলি হেড থাকলে এটার পরে V3, এখানে ভার্ব যেটা আছে ওটার V3, এখানে রিচ, এখানে রিস্ট, RESEH লাস্টে ইডি, তার মানে V3 করে দিলে হয়ে যাবে। ওকে, তার মানে নো সুনার হেড আই রিচড দ্য স্টেশন, দেন এই দেখেন নো সুনার হেড থাকলে এদিকে দেন বসে, দেন দ্য বাস, এখানে লেভ এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। এক কথায় ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া থাকবে সবগুলো প্রেজেন্ট ফর্মই দেওয়া থাকবে, আপনাকে পরিবর্তন করে লিখতে হবে। আর যেহেতু দেন অথবা হয়েনের পরে ভার্বের B2, এটাকে লেভ, এটাকে যদি আমি ফার্স্ট ফর্ম করে দিই এটা হবে লেফট, LEFT। উত্তর শেষ। সেমভাবে নিচেরটা করি, দেখেন স্কার্সলি হেড, এখানে দেখেন স্কার্সলি হেড, এখানে কি মাঝখানে আছে স্কার্সলি হেড, যদি স্কার্সলি হেড থাকে তাহলে স্কার্সলি হেডের পরে কি হবে ভার্বের V3, এখানে ফিনিশ আছে, ফিনিশ, এই ফিনিশের V3 ফিনিশ, FINISHED ফিনিশড, B3 করে দিলাম। এরপরে দেখেন স্কার্সলি হেড আই ফিনিশড মাই রাইটিং, এরপরে দেখেন হয়েন, এখানে আছে দ্য বেল, এখানে দেখেন রিং, এখানে রিং এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, এটা হবে, এটা যদি আমরা পাস্ট ফর্ম করি এটা হবে RANG। উত্তর হয়ে গেছে র্যাং। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা দেখেন এরপরে 23 নম্বর রুলস। 23 নম্বর রুলসে বলা হয়েছে যদি কোনো বাক্যে 2 বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট, আপনাকে টার্গেট করতে হবে এটা, যদি কোনো বাক্যের মধ্যে 2 বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, কি দ্বারা? অ্যান্ড দ্বারা, এটা মনে রাখবেন, তাহলে ভার্ব প্লুরাল হবে, ভার্ব হবে প্লুরাল। আর যদি ওই সিঙ্গুলার সাবজেক্টের আগে যদি আর্টিকল থাকে তারপরেও প্লুরাল হবে, মনে রাখবেন। তার মানে 2 বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি কোনো অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, অ্যান্ড, তাহলে অবশ্যই ভার্বটি প্লুরাল হবে, প্লুরাল বহুবচন হবে। যেমন করিম অ্যান্ড রহিম, দেখেন ভালো করে দেখেন, এখানে মাঝখানে কিন্তু অ্যান্ড আছে, এখানে করিম এরপর হচ্ছে রহিম। আচ্ছা করিম এবং রহিম মিলে কয়জন হবে? অবশ্যই 2 জন, তার মানে বহুবচন। তাহলে যদি বহুবচন হয় আমরা এমনিতে বুঝতে পারতেছি এখানে 2 জন যেহেতু, তাহলে ভার্বও কি হবে? প্লুরাল। সে কারণে করিম অ্যান্ড রহিম যেহেতু 2টা আলাদা আলাদা সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তার মানে ভার্ব হবে প্লুরাল। আর যদি ভার্ব প্লুরাল হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা এম ইজ আর থেকে আমরা এখানে আর ব্যবহার করব, আর, তার মানে করিম অ্যান্ড রহিম আর মাই ফ্রেন্ডস। ওকে, এরপরটা দেখেন ব্রেড অ্যান্ড বাটার, এখানে মাঝখানে এন্ড আছে, এখানে ব্রেড এরপর বাটার, এখানে কিন্তু বি আছে, একটু ভালো করে দেখেন। এখানে আমরা উপরের বাক্যের মধ্যে করিম অ্যান্ড রহিম এখানে আর বসাইছি, আমি যদি এখানে আর বসাই তাহলে বাক্যটা ভুল হয়ে যাবে। এখানে একটা রিজন আছে, ব্রেড অ্যান্ড বাটার যদি 2টা যদি সিঙ্গুলার নাউন, এই নাউনগুলো এন্ড দ্বারা যুক্ত হয়েছে, আর এই 2টা নাউনের ক্ষেত্রে যদি মিলনার্থ সম্পর্ক থাকে, মিলনার্থ সম্পর্ক 2টা একই জিনিস হলে, এক ধরনের জিনিস হলে, সেক্ষেত্রে ভার্ব প্লুরাল হবে না, সিঙ্গুলারই হবে, তার মানে এখানে ইস হবে। এটাই হচ্ছে রিজন। আপনারা নোট আকারে লিখে ফেলতে পারেন, যদি কোনো 2টি নাউনের মধ্যে যদি এন্ড দ্বারা যুক্ত হয়েও, এন্ড দ্বারা যুক্ত হওয়া 2টি নাউনের মধ্যে যদি কোনো মিলনার্থ সম্পর্ক থাকে, তার মানে ভার্ব প্লুরাল না হয়ে সিঙ্গুলারই হবে। এটা আপনারা নোট আকারে লিখে ফেলতে পারবেন। সুতরাং ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, এখানে হবে ইস, আর হবে না, আর হবে না। এর পেছনে রিজন হচ্ছে এখানে 2টার মধ্যে মিলনার্থ সম্পর্ক আছে, কিন্তু আগেরটা এখানে 2 জন ব্যক্তি আলাদা আলাদা, এখানে সিঙ্গুলার সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়েছে, সেক্ষেত্রে এখানে বহুবচনের কারণে আমরা আর ব্যবহার করেছি। আশা করি বুঝতে পেরেছেন। 24 নম্বর রুলস, এখানে বলা হয়েছে বাক্যে যদি একই পরিমাণ, পরিমাপ, দৈর্ঘ্য, দূরত্ব, বয়স ও স্থান যদি সাবজেক্টের স্থানে বসে, কথাগুলো ভালো করে বুঝতে হবে। মনে করেন পরিমাপ বা পরিমাণ বা পরিমাপ, দৈর্ঘ্য, দূরত্ব, বয়স, স্থান, এই ধরনের যদি কোনো জিনিস সাবজেক্টের স্থানে বসে বা সাবজেক্ট হিসেবে বসে, তাহলে ভার্ব অবশ্যই সিঙ্গুলার ফর্মে হবে, সিঙ্গুলার ফর্ম। ভার্ব যেটা বসাবেন সেটা অবশ্যই সিঙ্গুলার ফর্ম। উদাহরণের দিকে যাই, দেখেন এখানে বলছে 10 কিলোমিটার্স, 10 কিলোমিটার। এখানে অনেকে এই 10 কিলোমিটার্স, এই 10টা দেখে বহুবচন মনে করে এখানে আর বসে দিবে, ভুল হয়ে যাবে। এখানে কিন্তু 10 কিলোমিটার্স এটা সিঙ্গুলার ফর্ম, তাহলে এখানে আমরা অ্যামিজারের ক্ষেত্রে আমরা এখানে ইস ব্যবহার করব। তার মানে 10 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স,
তার মানে 10 কিলোমিটার হচ্ছে একটা লম্বা দূরত্ব। এরপরে দেখেন ঢাকা স্থান, স্থানের নাম যদি সাবজেক্ট স্থানে বসে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। তার মানে এখানে যদি সিঙ্গুলার হয় তাহলে অ্যামিজার থেকে আমরা এখানে ইসি বসাবো। তার মানে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। ওকে, আরও সাবজেক্টের স্থানে অনেক কিছু থাকতে পারে, যেমন পরিমাণ, পরিমাপ, দৈর্ঘ্য, দূরত্ব, বয়স। এগুলো যদি আপনি সাবজেক্টের স্থানে দেখেন তাহলে আপনি অবশ্যই যে ভার্বটি বসাবেন ওটা সিঙ্গুলার ফর্মে বসাতে হবে। এরপরে রুলস। ওকে, এরপরে দেখেন 25 নাম্বার রুলস। আরও খুবই ইম্পর্ট্যান্ট রুলস যেগুলো আছে রাইট ফর্ম ভার্বসে, তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে এটা। দেখেন, যদি কোনো বাক্যের মধ্যে বা কোনো সিম্পল সেন্টেন্সের মধ্যে একসাথে দুইটা যদি ফাইনাইট ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া, আমরা জেনারেলি জানি যে কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ফাইনাইট ভার্ব থাকতে পারে না। একটা যদি ফাইনাইট হয় আরেকটাকে নন ফাইনাইট করে দিতেই হবে, বাধ্যতামূলক। দেখেন, একটি সিম্পল সেন্টেন্সে দুটি ফাইনাইট ভার্ব থাকলে তাহলে শূন্যস্থানে যে ভার্বটি বসবে তার সাথে হয়তো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আর না হয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। নন ফাইনাইট করার সিস্টেম হচ্ছে এটা। আপনি যখন কোনো ভার্বকে যখন নন ফাইনাইট করবেন, নন ফাইনাইট করার সিস্টেম হচ্ছে দুইটা, হয়তো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, আর নাইলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখন কথা হচ্ছে আমরা কখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করব অথবা কখন ভার্বের আগে টু যুক্ত করব। মনে রাখেন, যদি কাজটি চলমান হয়, চলমান বাক্যের কাজটি যদি চলমান বোঝায় তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আর যদি উদ্দেশ্য বোঝায়, উদ্দেশ্য, তাহলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে ইনফিনিটিভ বলা হয়। ওকে, যেমন এখানে উদাহরণের দিকে দেখেন, উদাহরণগুলো বুঝতে পারলে আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন এই রুলসটা। দেখেন, দ্য বয় স্টার্টেড, এখানে স্টার্টেড শুরু করেছিল, এই যে স্টার্টেড এটা কিন্তু অলরেডি একটা ভার্ব বসে গেছে। আবার এখানে প্লে, প্লে তো খেলা করে, এটাও তো ভার্ব, এখানে অলরেডি একটা ভার্ব আছে, এখানে আরেকটা ভার্ব। তাহলে একটা ফাইনাইট বা সিম্পল সেন্টেন্সে তো দুইটা ফাইনাইট ভার্ব একত্রে বসতে পারবে না। একটা যদি ফাইনাইট থাকে তাহলে আরেকটাকে নন ফাইনাইট করতে হবে। নন ফাইনাইট করার সিস্টেম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর না হয় ভার্বের টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন কথা হচ্ছে, যদি বাক্যের কাজটি চলমান থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, আর যদি উদ্দেশ্য বুঝে তাহলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম করে দিলে হবে। যেমন দ্য বয় স্টার্টেড, বালকটি শুরু করেছিল, তাহলে দেখেন এখানে শুরু করেছে ফুটবল, তার মানে প্লে ফুটবল, তার মানে খেলা করা, অবশ্যই কাজটি চলমান, তার মানে বালকটি ফুটবল খেলা শুরু করেছিল। অবশ্যই এখানে সাবজেক্ট ভার্বের যে কাজটা আছে ওটা তো চলমান অবস্থায় আছে, চলমান অবস্থায় বোঝাচ্ছে। চলমান অবস্থায় যদি নির্দেশ করে তাহলে ভার্বের সাথে আইএনজি, তাহলে এখানে হবে প্লেইং, PLAYING। ওকে, চলমান বোঝালে আমরা আইএনজি যোগ করে দিলে হয়ে যাবে। এরপর দেখেন, শি ওয়ান্টেড, এখানে ওয়ান্টেড এটা অলরেডি ভার্ব, আবার লার্ন এটাও ভার্ব। দেখেন, শি ওয়ান্টেড সে চেয়েছিল, লার্ন শিখতে, হাউ টু স্পিক ইংলিশ। দেখেন, শি ওয়ান্টেড, যেহেতু শি ওয়ান্টেড এখানে ভার্ব, এখানে আছে আবার লার্ন হাউ টু স্পিক ইংলিশ, তার মানে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় সে শিখতে চায়, এটা কিন্তু উদ্দেশ্য। যদি উদ্দেশ্য বোঝায় এখানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেখেন টু, এখানে লার্ন যেটা আছে সেটা বসে দিলে হয়ে যাবে LEARN। তার মানে উত্তর হবে শি ওয়ান্টেড টু লার্ন হাউ টু স্পিক ইংলিশ। আশা করি বুঝতে পেরেছেন। আজকে আমরা 26 নম্বর রুলস থেকে আলোচনা করব। দেখেন, খুব ইম্পর্ট্যান্ট একটা রুলস। এখানে বলা হয়েছে দেয়ার ও ইট দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়, কোনো বাক্যের শুরুতে যদি দেয়ার অথবা ইট থাকে, আপনি টার্গেট করবেন এগুলাকে। যদি কোনো বাক্যের মধ্যে দেয়ার অথবা ইট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে ওই বাক্যের মধ্যে নাউনটি যদি সিঙ্গুলার হয়, কথাটা বুঝতে হবে। দেয়ার অথবা ইট দিয়ে বাক্য শুরু হয়েছে, ওই বাক্যের মধ্যে নাউনটি যদি সিঙ্গুলার হয়, নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে যে ভার্বটি বসাবেন ওটাও সিঙ্গুলার হবে। আর যদি নাউনটি প্লুরাল হয়, নাউনটি প্লুরাল বহুবচন হলে তাহলে অবশ্যই ভার্বটিও প্লুরাল ফর্মেই হবে। যেমন আমি উদাহরণের মধ্যে যাই, এখানে দেয়ার দিয়ে বাক্য শুরু হয়েছে, দেয়ার এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, সেখানে আমাদের গ্রামে একটা হাই স্কুল আছে। এখানে এ হাই স্কুল, একটি, ভালো করে দেখেন, এ হাই স্কুল একটা উচ্চ বিদ্যালয়, এখানে একটি উচ্চ বিদ্যালয়, যেহেতু সিঙ্গুলার, একটি, একক, সেই কারণে আমরা এই ভিভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ইস বসাবো, ইস। যদি বহুবচন হতো তাহলে আমরা আরই বসাতাম। যেহেতু সিঙ্গুলার, একটি উচ্চ বিদ্যালয়, সে কারণে আমরা এখানে ইসি বসাবো, আমরা আর বসাতে পারবো না। আর এম তো বসাতেই পারবো না, কারণ দেয়ারের পর তো কখনো এম হতে পারে না, আয়ের জন্য এম হয়। এরপর দেখেন, এখানে দেয়ার ম্যানি বয় ইন দ্য ফিল্ড, সেখানে মাঠের মধ্যে অনেকগুলা বালক, ম্যানি বয়। দেখেন, এখানে ম্যানি বয় বহুবচন, যদি বহুবচন হয় তাহলে আমাদেরকে অবশ্যই ভার্ব করতে হবে প্লুরাল,
মানে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা এম ইজ আর থেকে আমরা এই বহু বচনের ক্ষেত্রে আরই বসাবো। তার মানে এখানে হবে দেয়ার আর ম্যানি বয়েজ ইন দ্য ফিল্ড। এখানে মেনি বয় থাকার কারণে এখানে আর হবে, আর ওখানে হাই স্কুল থাকার কারণে এখানে ইস হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর রুলস 27 নম্বর রুলস, এখানে বলা হয়েছে কোনো বাক্যের মধ্যে যদি আপনি সাবজেক্টের স্থানে ইচ, এভরি, নান, ওয়ান, নো ওয়ান, সামওয়ান, ওয়ান অফ, এভরিবডি, নোবডি অথবা এনিবডি এই ধরনের শব্দগুলো যদি আপনি বাক্যের সাবজেক্ট হিসেবে দেখেন, সাবজেক্টের স্থানে যদি আপনি এই শব্দগুলো দেখেন, আবার বলতেছি ইচ, এভরি, নান, ওয়ান, নো ওয়ান, সামওয়ান, ওয়ান অফ, এভরিবডি, নোবডি, এনিবডি। এখানে কিছু কিছু শব্দ আছে দেখতে বহু বছরের মতো লাগে, কিন্তু না, এগুলো সিঙ্গুলারই। তাহলে এই ধরনের শব্দগুলো যদি আপনি বাক্যের সাবজেক্ট হিসেবে দেখেন তাহলে অবশ্যই ভার্বটি সিঙ্গুলার। এই শব্দগুলো দেখলে ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে। আর যদি আমরা জানি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে একটা জাতীয় রুলস হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। যেমন নান, এখানে আছে বিলিভ, বিশ্বাস করে, লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। দেখেন নান থাকার কারণে তাহলে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, আর এটা তো থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে বিবেচিত, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস, এখানে বিলিভ যেটা আছে এটার পর একটা এস যোগ করে দিবেন, VLIEVES হয়ে গেছে বিলিভস। এরপরে দেখেন এভরিবডি রেসপেক্ট হিজ মাদার, প্রত্যেকে তার মাকে সম্মান করে। দেখেন এখানেও সেমভাবে এভরিবডি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার ভার্বটাও কি করেন, সিঙ্গুলারই করেন। তাহলে এখানে রেসপেক্টের পরে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস, এখানে রেসপেক্ট RESPECTS লাস্টে একটা এস যোগ করে দিবেন। এইভাবে করলে আপনি আপনার বুঝতেও সহজ হবে এবং প্রত্যেকটা রুলস আপনি একটু ভালো করে দেখবেন, যাতে রুলসে কোথায় পরিবর্তন হবে, কিভাবে হবে, এগুলো যদি জানতে চান তাহলে আপনাকে প্রতিটা রুলস ভালো করে দেখতে হবে। আর যে সমস্ত রুলসগুলো আপনি পান নাই সেগুলো একটু ভালো করে দেখে নেবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোথাও যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আপনি কমেন্ট সেকশনে গিয়ে ওই জিনিসটা লিখে পাঠাতে পারেন, আরও বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। এখানে বলা হয়েছে 28 নম্বর রুলস, অ্যাগ্রি, আস্ক, অ্যাপিয়ার, ডিসাইড, ওয়ান্ট, হোপ, লাইক, লাভ, প্রমিস, সিন, ট্রাই, ওয়েট, উইশ, ব্যাক, গেট ইত্যাদি যদি এই ভার্বগুলো যদি কোথাও থাকে, সবগুলো ভার্ব অ্যাগ্রি, আস্ক, অ্যাপিয়ার, ডিসাইডেড ইত্যাদি এই সমস্ত ভার্বগুলো একটু মনে রাখবেন। এগুলো যদি কোনো বাক্যের মধ্যে আপনি দেখেন, এই ভার্বগুলোর পরে যে ভার্বটি বসবে গ্যাপের মধ্যে ওটার আগে জাস্ট টু যোগ করে দিলে হয়ে যাবে, একদম ইজি। তাহলে এই ভার্বগুলো যদি আপনি দেখেন, এই ভার্বগুলোর পরে যে ভার্বটি বসবে সেটার সাথে অবশ্যই টু যোগ করলে হয়ে যাবে। দেখেন হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছে। এখানে লিভ ইন ঢাকা, দেখেন লিভ, এখানে ডিসাইডেড, এটা অলরেডি ভার্ব। এখন এই যে ডিসাইডেড এখানে আছে কিনা, ডিসাইড এই শব্দটা বা এই ভার্বটার পরে যে ভার্বটি বসবে সেটার পূর্বে অবশ্যই টু বসবে, অবশ্যই টু, এখানে বলা হয়েছে রুলসে। তার মানে এখানে লিভ এর আগে এখানে আমরা একটা জাস্ট টু বসাবো, টু লিভ, উত্তর শেষ। সেমভাবে শি ওয়ান্টেড, সে চায়, লার্ন, এখানে লার্ন ভার্ব, এরপর হচ্ছে ইংলিশ। এখানে কিন্তু অলরেডি ওয়ান্ট, এখানে ওয়ান্টেড, এটা অলরেডি এখানে ব্যবহার হয়ে গেছে ভার্ব। দেখেন যদি এই শব্দগুলো যদি এখানে দেখেন তাহলে এর পরবর্তীতে যে ভার্বটি বসবে সেটা অবশ্যই ভার্ব মানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে ওই ভার্বটির আগে টু বসবে। যেমন এখানে লার্ন আছে, এখানে টু লার্ন হয়ে গেছে। তাহলে এই ভার্বগুলো যদি আপনি কোনো বাক্যের মধ্যে দেখেন তাহলে ওই ভার্বগুলোর পরে যে ভার্বটি বসবে সেটা অবশ্যই আপনি ওই ভার্বের আগে টু যোগ করেই বসাবেন। এরপর রুলস 29 নম্বর রুলস, এখানে বলা হয়েছে আনকাউন্টেবল নাউন। আগে জানতে হবে আনকাউন্টেবল বা নন কাউন্টেবল নাউনগুলো কি। যে সমস্ত নাউনগুলো গণনা করা যায় না, যেগুলোকে গণনা করতে পারবেন না তাকে বলা হয় আনকাউন্টেবল নাউন বা নন কাউন্টেবল নাউন, যাকে গণনা করতে আপনি পারবেন না। এই সমস্ত নাউন কি হতে পারে, যেমন এয়ার বাতাস, হেয়ার চুল, স্মোক ধোঁয়া, অক্সিজেন আমরা যেটা শ্বাসের মধ্যে গ্রহণ করি, ওয়াটার কিন্তু মাফা যায় যে গণনা করা যায় না, ইঙ্ক মানে খালি, গ্রাস ঘাস, ফার্নিচার অনেকে বলতে পারে চেয়ার টেবিল বই খাতা কলম, না সরি চেয়ার টেবিল বা আলমিরা এরকম
এগুলো তো ফার্নিচার না স্যার, পৃথিবীতে যতগুলা ফার্নিচার আছে সবগুলাকে একত্রে, মানে এরকম যতগুলা আপনি আরামপ্রদ জিনিস আপনি ব্যবহার করবেন বা খাট টেবিল সবগুলাকে একত্রে বলা হয় ফার্নিচার। আবার আলাদা 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 কিন্তু নাম আছে, ওগুলো অন্য বিষয়। অ্যাডভাইস, ইনফরমেশন, অ্যাডভাইস মানে উপদেশ, ইনফরমেশন মানে তথ্য, অনেস্টি মানে হচ্ছে সততা, আর বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। এগুলো সবগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন বা নন কাউন্টেবল নাউন ইত্যাদি। যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে ফরের ভার্ব অবশ্যই 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 সিঙ্গুলার হবে। এ ধরনের আনকাউন্টেবল বা নন কাউন্টেবল নাউন যদি আপনি কোনো বাক্যের সাবজেক্টের স্থানে দেখেন তাহলে অবশ্যই অবশ্যই ওই ভার্বটি সিঙ্গুলার হবে। যেমন এয়ার অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট। দেখেন বায়ু হচ্ছে পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এখানে এয়ার বাতাস যেহেতু আনকাউন্টেবল নাউন তাহলে সিঙ্গুলার যদি হয় তাহলে আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা এখানে ইসি বসাবো, তার মানে এয়ার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট। এরপরে দেখেন অনেস্টি, সততা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। এখানে ইজি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ইজ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। 30 নম্বর রুলস, এখানে বলা হয়েছে যদি দেশের নাম, বইয়ের নাম, ম্যাগাজিন, সংগঠন ও কোনো কোম্পানির নাম যদি দেখতে প্লোরাল এগুলো কিন্তু সাবজেক্ট হিসেবে বসবে। তার মানে দেশের নাম, বইয়ের নাম, ম্যাগাজিন, সংগঠন, কোনো কোম্পানির নাম দেখতে প্লোরালের মতো হলেও ভার্ব হবে সিঙ্গুলার। মাথায় রাখতে হবে এটা, দেখতে প্লোরাল আবার ওটা ভেবে আপনি ভার্ব যদি প্লোরাল বসে দেন গেছে গা। দেখেন গালিভাস ট্রাভেলস এ ফেমাস বুক। গালিভাস ট্রাভেলস এটা হচ্ছে একটা বইয়ের নাম, ওই বিখ্যাত একটা বই। এখানে দেখেন লাস্টে আসতেছে, এগুলো দেখে বলবে যে সাবজেক্ট হয়তো বহু বছর মনে হয়, এদিকে যদি আর বসে দেন তাহলে গেছে। সুতরাং এটা তো বইয়ের নাম, যদি বইয়ের নাম তারপরে দেশের নাম, ম্যাগাজিন, সংগঠন ইত্যাদি যদি নাম যদি সাবজেক্টের স্থানে বসে দেখতে প্লোরালের মতো হলেও কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার, সেই কারণে এখানে ভার্ব হবে ইজ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ইজি বসাবো। তার মানে গালিভাস ট্রাভেলস ইজ এ ফেমাস বুক, এটি হচ্ছে একটা জনপ্রিয় বই। দ্বিতীয় দেখেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, এটাকে চিনে না আমার মনে হয় খুব কম মানুষই আছে। একেবারে অল্প বয়সী মানুষ থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই কোম্পানি সম্পর্কে মোটামুটি সচেতন। ইউনিলিভার পণ্য বললেই তো হয়। দেখেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এটা হচ্ছে একটা অবশ্যই কোম্পানির নাম, এটা কোম্পানি, এ ফেমাস ম্যানুফ্যাকচারিং কোম্পানি অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা পুরো পৃথিবীতে কিন্তু জনপ্রিয়। দেখেন কোনো দেশের নাম যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্ব অবশ্যই সিঙ্গুলার, এখানে লিখাই আছে ভার্ব সিঙ্গুলার। সুতরাং আপনি এখানে ইসি বসাবেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ইসি বসাই আমরা। তার মানে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, এখানে এলটিডি এর পুনরূপ হচ্ছে লিমিটেড, ইজ এ ফেমাস ম্যানুফ্যাকচারিং কোম্পানি অল ওভার দ্য ওয়ার্ল্ড। এরপরে রুলস দেখেন 31 নম্বর রুলস, এখানে বলা হয়েছে কোনো বাক্যের মধ্যে যদি নিউজ, ওয়েজ, ফিজিক্স, সিভিক্স, ইলেকট্রনিক্স, এথিক্স, ডাইনামিক্স, এরপর বলছে মাইলস, $3-4, ম্যাথমেটিক্স, গ্যালোস, পলিটিক্স, স্মল ফক্স। এখানে স্মল ফক্স মানে হচ্ছে গুটি বসন্ত, আর গ্যালোস মানে হচ্ছে ফাঁসির কাঠগড় যেটা আমরা বলি। এগুলা দেখতে কিন্তু প্লোরাল, এই এস এগুলো দেখে অনেকে এগুলো প্লোরাল মনে করবে, দেখতে প্লোরালের মতো হলেও কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। এখানে বলা হয়েছে এগুলা যদি দেখতে প্লোরাল হলেও এগুলার ভার্ব হবে কি সিঙ্গুলার। আমি আবার বলতেছি নিউজ, ওয়েজ, ফিজিক্স, সিভিক্স, ইলেকট্রনিক্স, এথিক্স, ডাইনামিক্স, মাইলস, $3-4, ম্যাথমেটিক্স, গ্যালোস, পলিটিক্স, এরপর স্মল ফক্স, এগুলো দেখতে প্লোরালের মতো হলেও ভার্ব হবে সিঙ্গুলার। জাস্ট এটা মনে রাখবেন। যেমন দ্য নিউজ, খবরটি ব্যাড, খবরটি খারাপ। এখানে অবশ্যই যেহেতু ভার্ব সিঙ্গুলার বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ইসি বসে, তার মানে দ্য নিউজ ইজ ব্যাড, খবরটি খারাপ বা তথ্যটি খারাপ। এরপর দেখেন ইকোনমিক্স, মাই ফেভারিট সাবজেক্ট, অর্থনীতি হচ্ছে আমার খুব প্রিয় একটি সাবজেক্ট, এটা আমার সাথে কিন্তু মিলে গেল। দেখেন ইকোনমিক্স, তাহলে যেহেতু ইকোনমিক্সের শব্দটা কোথায় আছে এখানে কিন্তু দেওয়া হয় নাই, ম্যাথমেটিক্স আছে, ইকোনমিক্স দিই নাই। দেখেন সেম জিনিস, একটা বিষয়ের নাম। তাহলে ইকোনমিক্স যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ইসি বসাবো, সিঙ্গুলার ক্ষেত্রে বিভার্ব হিসেবে ইসি বসে। আর ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, অর্থনীতি হচ্ছে আমার প্রিয় একটি বিষয়। আর এখানে বিভার্ব মানে যে অলওয়েজ অ্যামিজার হবে সেটা নয়, এখানে বিভার্বের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করতে পারি? বিভার্বের ক্ষেত্রে আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, অয়ার, বি, বিন,
বিং, এগুলো আমরা ব্যবহার করতে পারি। ওকে, ধন্যবাদ। খুব ইম্পর্টেন্ট রুলস। কোনো বাক্যের মধ্যে যদি ক্যাচল গবাদি পশু, এরপরে পিপল সম্প্রদায়, পাবলিক আমরা জনগণ বা জনসংখ্যা যেটা বলি, এরপরে হচ্ছে প্যাজেন্ট্রি মানে হচ্ছে চাষি সম্প্রদায়, পাবলিক জনগণ, দুবার লেখা হয়েছে। ড্রজন 12টিতে তো 1 ডজন হয়। জেন্ট্রি ভদ্র সম্প্রদায় বা ভদ্রলোকগণ, ম্যানকাইন্ড মানবজাতি। এই ধরনের শব্দগুলো কিন্তু দেখতে সিঙ্গুলার, ভালো করে বুঝেন। এই শব্দগুলো দেখতে মনে করেন সিঙ্গুলার ভাব, ভালো কথা, দেখতে সিঙ্গুলার হলেও কিন্তু না, এগুলো বহু বচন, ভার্ব হবে প্লোরাল। যেমন ক্যাটল, এখানে ভিভার্ব দেওয়া আছে, গ্রেজিং ইন দ্য ফিল্ড। এখন গ্রেজিং মানে হচ্ছে বিচরণ করা, চড়তেছে, মাঠের মধ্যে চড়তেছে, এটা বোঝায় গ্রেজিং। তার মানে গবাদি পশু মাঠের মধ্যে চড়তেছে। আচ্ছা, গবাদি পশু কি একটা নাকি অনেকগুলা? অবশ্যই অনেকগুলা। যদি সাবজেক্ট বহুবচন হয় তাহলে ভার্ব হবে বহুবচন। এখানে সিঙ্গুলারের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করতাম, যেহেতু বহুবচন আমরা এখানে আরই ব্যবহার করব। তার মানে ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, যেহেতু ক্যাটল এই শব্দটা বহুবচন সে কারণে। এরপরে রুলস 33 নাম্বার রুলস, আরও খুবই ইম্পর্ট্যান্ট রুলস যেগুলো আছে রাইট ফ্রম ভার্বসের, তার মধ্যে এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ রুলস। দেখেন এখানে বলা হয়েছে দুইটি সাবজেক্ট যদি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু অথবা অ্যাকম্পানিড বাই দ্বারা যদি কোনো দুটি সাবজেক্ট যদি যুক্ত থাকে, দুইটি সাবজেক্ট এখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো দ্বারা যদি যুক্ত থাকে, যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু অথবা অ্যাকম্পানিড বাই, এগুলো দ্বারা যদি কোনো দুটি সাবজেক্ট যদি যুক্ত হয় তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে আপনাকে ভার্ব বসাতে হবে, প্রথম সাবজেক্ট। আচ্ছা, এখানে আমরা উদাহরণ দিকে যাই। দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ দ্য টিচার্স, দেখেন ভালো করে দেখেন। তাহলে দ্য প্রিন্সিপাল আবার দ্য টিচার্স, দুইটা সাবজেক্ট। এখন মাঝখানে আছে অ্যালং উইথ। আমি একটু আগে বলেছি অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু, এই ধরনের শব্দগুলো দিয়ে যদি কোনো দুটি সাবজেক্ট যদি যুক্ত হয় তাহলে আপনাকে এই প্রথমের সাবজেক্ট অনুসারে ভার্ব বসাতে হবে। এখন দ্য প্রিন্সিপাল কয়জন? একজন, তার মানে সিঙ্গুলার। আর এখানে টিচার্স বহুবচন, যদি শেষের সাবজেক্ট হতো তাহলে আমরা এখানে বহুবচন বসাতাম, যেহেতু এখানে একজন প্রিন্সিপাল সিঙ্গুলার, আমাকে এখানে ভার্ব সিঙ্গুলার বসাতে হবে। এখন বলছে প্রেজেন্ট ইন দ্য মিটিং ইয়েস্টারডে, তার মানে গতকাল ওই মিটিংয়ে উপস্থিত ছিল। আচ্ছা কথা, এখানে ইয়েস্টারডে যখন দিছে তার মানে গতকাল, অতীতকালের ক্ষেত্রে আমরা বসাবো ওয়াজ অথবা ওয়ার, বিভার্বের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার। এখন প্রথম সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপালের কারণে কি ওয়াজ হবে নাকি ওয়ার হবে? অবভিয়াসলি ওয়াজ হবে, এখানে হবে ওয়াজ। তার মানে দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ দ্য টিচার্স ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং ইয়েস্টারডে। এরপরে রুলস, এটা হচ্ছে এই রাইট ফ্রম ভার্বসের যতগুলো রুলস আছে আমার সেটির মধ্যে সব থেকে লাস্ট ফিনিশিং রুলস হচ্ছে এটা। দেখেন কিছু অ্যাডজেক্টিভ আছে যার পূর্বে দা বসে পুরো একটা গ্রুপ, পুরো একটা শ্রেণীকে নির্দেশ করে, এরকম কিছু অ্যাডজেক্টিভ। যেমন ফোর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার আগে যদি আমরা দা বসাই তাহলে হবে দা ফোর, তার মানে গরিবরা, পুরো একটা গরিব জাতিকে, সম্প্রদায়কে, পুরো সমষ্টিকে বোঝাচ্ছে, পুরো একটা শ্রেণীকে বোঝাচ্ছে। যদি বলি দা রিচ, পুরো ধনী শ্রেণী যতগুলো আছে সব ধনীকে বোঝাচ্ছে, দা রিচ ধনীরা। তাহলে যদি কিছু এই অ্যাডজেক্টিভগুলোর আগে যদি দা বসে যদি পুরো গ্রুপকে নির্দেশ করে সেক্ষেত্রে ভার্ব কিন্তু প্লুরাল হবে, যেমন দা ফোর, এখানে বি আছে, নট অলওয়েজ আনহ্যাপি, গরিবরা কিন্তু সব সময় অসুখী নয়, তারাও কিছু ক্ষেত্রে সুখী হয়, বা সব সময় তারা দুঃখের মধ্যে থাকে না, কিছু সময় তারাও শান্তি পায়, সুখ পায়, মানে একেবারে আনলিমিটেড দুঃখ পায় এরকম না। দ্য ফোর, দেখেন ফোর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার আগে দা বসছে। এখন এটা দা বসার কারণে এটা পুরো গরিব সম্প্রদায়, পুরো জাতিকে, পুরো গ্রুপকে বোঝাচ্ছে। দ্য ফোর গরিবরা, যেহেতু বহুবচন, আমি একটু আগে বলেছি এরকম অ্যাডজেক্টিভের আগে যদি দা বসে যদি কোনো গ্রুপকে নির্দেশ করে সেক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, বিভার্বের ক্ষেত্রে আমরা কি বসাই? আর বসাবো, বহুবচন হলে আর। তার মানে দ্য ফোর আর নট অলওয়েজ আনহ্যাপি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।